আসসালামু আলাইকুম সবাইকে। মাইক টেস্টিং 1 2 3 4 হ্যালো। আর সবাই কাইন্ডলি জয়েন করে ফেলো এবং ভাইকে একটু জানিয়ে দাও যে তোমরা ভাইয়ের কথাগুলো স্পষ্ট শুনতে পারতেছো কিনা এবং সব কিছু আমাদের ঠিকঠাক আছে কিনা এইটা একটু জানিয়ে দাও। এইটা একটু ভাইকে জানিয়ে দাও, তাহলেই হবে। এবং তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমি সামনে আসতেছি, কোনো সমস্যা নাই। এবং আজকে আমাদের গুণগত রসায়নের ক্লাস, আমরা সবাই জানি। এবং গতদিন যেমন একটা আগুন ক্লাস হয়েছে, আজকেও ইনশাল্লাহ তোমাদেরকে একটা বেস্ট ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবো আর কি। বরাবরের মতোই আমি সাকিব ভাইয়া ক্যামেরার পিছনে আছি, আমি আসছি, সামনে আসছি কিছুক্ষণের ভিতরেই। জাস্ট আমি একটু সবার কমেন্টগুলো দেখবো আর কি। ওকে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছে। তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি। সবাই একটু চট করে দ্রুত মেনশন এবং শেয়ারের কাজটা সেরে ফেলো এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের ক্লাসটা শুরু করে দিব। একটু জুম ইন করে দাও ক্লাসটা, দাঁড়াও আমি একটু জুম ইন করি। ফ্রেমিংটা আরেকটু জুম করলে তোমাদের হয়তো বা দেখতে আরেকটু সুবিধা হবে আর কি। ইয়েস, দ্যাটস গ্রেট। এবং সবাই জয়েন করতে করতে আমরা সবাই একটু শেয়ার দিয়ে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও আজকে যে আমাদের হচ্ছে দ্বিতীয় দিনের মতো ক্লাস চলতেছে। তোমরা একটু ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, তাহলে হবে। এবং আমাকে একটু জানিয়ে দাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে, আপনি চালিয়ে যান, আপনি ক্লাসটা শুরু করে দেন আর কি। এবং তোমাদের গত দিনের ক্লাসটা কেমন লেগেছে এটাও ভাইয়াকে একটু জানিয়ে দাও। আজকে আমরা গুণগত রসায়নের জন্য 50টা প্রশ্ন সিলেক্ট করেছি। ইনশাল্লাহ তুমি যদি পুরাটা চ্যাপ্টার ভাইয়ের সাথে করতে পারো, শেষ করতে পারো, তাহলে তোমার কিন্তু প্যারা হবে না। ইউ উইল বি দ্য গেইনার, সিরিয়াসলি ভাইয়া প্রমিস করছি, তুমি হবে বিজয়ী। এবং ভাইয়া অনেক অ্যানালাইসিস করে প্রশ্নগুলো তোমাদের জন্য রেডি করেছি। দেরি না করে ভাইয়া শুরু করে দিচ্ছি। সো তোমরা যে কাজটা করো, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, তাহলে সবচাইতে ভালো হবে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, অলরেডি 530 জন জয়েন করে ফেলেছে। আমি এখনই ক্লাসটা শুরু করে দেব। আমিও একটু শেয়ারটা দিয়ে নেই, আমার প্রোফাইলে শেয়ারটা দিয়ে নেই। ওকে, নাইস। আমি একটু আমার প্রোফাইলে শেয়ারটা দিয়ে নেই। ইয়েস, নাইস। তো আমরা শুরু করে দেই। শুরু করার আগে গুণগত রসায়নে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি? প্রথমতই তোমাকে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংক্রান্ত যে ধারণাগুলো, এটা ক্লিয়ার রাখতে হবে। শর্ট সিলেবাসে যে টপিকগুলো আছে ওইগুলো থেকেই আর কি। বিশেষ করে বোর পরমাণু মডেলের ভিত্তি, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা থেকে খুব বেশি প্রশ্ন আসে। তুমি যদি কোনো কিছুই না পড়ো, যে জিনিসটা না পড়লেই নয়, একেবারে ফরজ যে টপিকটা, সেটা হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম নাম্বার থেকে হিউজ প্রশ্ন আসবে। ইলেকট্রন বিন্যাসের নীতি আর হচ্ছে পারমাণবিক বর্ণালী, এই তিনটা টপিক থেকে মাস্ট প্রশ্ন আসবে। এবং দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল থেকে একটা প্রশ্ন আসবে। এইটুক ভাইয়া আশা করতেই পারি মাস্ট। তো অলরেডি 660 জন। তো তোমরা একটু শেয়ার দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে শেয়ার দিয়ে দাও। এবং যারা শেয়ার করছো, শেয়ার ডান দিয়ে দাও। যারা শেয়ার করতেছো, শেয়ার ডান লিখে দাও। ভাইয়া শুরু করে দিচ্ছে। আমি দেখতেছি হচ্ছে 700 ক্রস করে দিয়েছে আর কি। ঠিক আছে, 700 ক্রস হয়ে গিয়েছে আর কি। ওকে, আচ্ছা। ওকে, গতকালকে হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি হয়েছিল, তড়িৎ রসায়ন। আজকে আমরা গুণগত রসায়ন শুরু করব আর কি। সো গুণগত রসায়ন শুরুর পূর্বে আমি যে টপিকটা দিয়ে শুরু করব তোমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে, একটু খেয়াল করো, আমি একটু দেখি। ওকে, আচ্ছা 1 মিনিট, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেই, একটু এক্সিট করি। ভাইয়া আবার একটু আনতেছি, 1 মিনিট, তোমরা কেউ যেও না, তোমাদেরই উপকার হবে আর কি। ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেই। আগে সাদা করলে হয়তো বা ভালো পিডিএফ এর জন্য, কারণ কালো ব্যাকগ্রাউন্ডটা সবার জন্য সুইটেবল না। এবং আজকে আমরা শুরু করব হচ্ছে দ্রাব্যতা দিয়ে। অনেকের ভয় আছে
বিশেষ করে দ্রাব্যতার অঙ্কগুলো আমরা পারি না, বাট তোমার জন্য যে মেসেজটা ভাইয়ের পক্ষ থেকে যে দ্রাব্যতা থেকে একটা ম্যাথ আসেই, ভাইয়া হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট করে দেই, একটা সেকেন্ড লাগবে ভাইয়ার একটা সেকেন্ড লাগবে আর কি, জাস্ট হোয়াইট করে দিলাম। এখন ভাইয়া হচ্ছে ফাইলটা ইম্পোর্ট করি, একটু খেয়াল করো। আচ্ছা, গুণগত রসায়ন পড়তেছি, ফাইল এসে পড়ছে আমাদের। আচ্ছা ভাইয়া হচ্ছে কি দিয়ে শুরু করব তোমাদের জন্য? ভাইয়া শুরু করব হচ্ছে তোমাদের জন্য হচ্ছে আমি দ্রাব্যতা দিয়ে, দ্রাব্যতা আরও পিছনে। এবং গতকালকে সবার যে একটা মিসকমিউনিকেশনটা হয়েছিল, ভাইয়া হচ্ছে আমাদের হচ্ছে 30 থেকে 39 পর্যন্ত প্রশ্ন ছিল না, বা 31 থেকে। বিশেষ করে যাকে আমি লিখতে দিয়েছিলাম, আমি তো র্যান্ডমলি দাগায় চলে গেছিলাম আর কি। আমার এক স্টুডেন্ট আমাকে হেল্প করছিল, প্লাস তোমার ভাবিও আমাকে হেল্প করছিল, আমিও কিছু লিখছিলাম আর কি। সো ও হচ্ছে গিয়ে মনে করো পুরাটা শেষ করে যায় না আর কি। সো আমরা দেখতে পারতেছি দ্রাব্যতার দুইটা ম্যাথ তো স্পষ্ট দেখা যায় আশা করি। সো দ্রাব্যতা নিয়ে যাদের ভয়, এই সময়ে হবে জয় আর কি। দ্রাব্যতার যত ভয় আছে এখন আমরা জয় করে ফেলবো, কোনো ঝামেলা নাই, দ্রাব্যতার ভয়গুলো আমরা জয় করে ফেলবো। সো দ্রাব্যতার সূত্রটা কি একটু খেয়াল করো, দ্রাব্যতা নির্ণয়ের সূত্রটা কি একটু বোঝার চেষ্টা করো। দ্রাব্যতা কি? দ্রাব্যতা মনে রাখবা, দ্রব ডিভাইডেড বাই দ্রাবক, দ্রব ডিভাইডেড বাই দ্রাবক ইন্টু 100%। দ্রাব্যটা কি? দ্রব ডিভাইডেড বাই দ্রাবক ইন্টু 100%, মানে কি দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ইন্টু 100%, অন্য কিছু না। টেম নিয়ে মাথায় ঘামায় না, একটু বোঝার চেষ্টা করো। তোমাকে প্রশ্নে কি দিবে? ধরো হচ্ছে 1 গ্লাস শরবত আছে, কিসের শরবত? চিনির শরবত, একদম আমরা যেটা জানি চিনির শরবত। তো তোমাকে বলে দিল, আমরা জানি চিনির শরবতটা কি? একটা দ্রবণ। চিনির শরবতটা কি ভাই? একটা দ্রবণ। তোমাকে বলে দিল দ্রবের ভর হচ্ছে 30 গ্রাম এবং দ্রবণের ভর 100 গ্রাম। তাহলে তুমি কি দ্রাবকের ভর বের করতে পারবে না? মানে কি দ্রবণ থেকে, দ্রবণ মানে কি টোটালটা, দ্রবণ থেকে তুমি দ্রব বাদ দিলেই তো দ্রাবক আইসা পড়বে। এবং এই জিনিসটা মাথায় সেট করে নাও, তাহলেই তুমি গেইনার হবা। কি সেট করবো ভাইয়া? প্রশ্নে দ্রবণের ভর থাকবে আর দ্রবর ভর থাকবে, আমাকে দ্রাবকের ভরটা বের করতে হবে। ম্যাক্সিমাম কেসে এইটা হয়, কালে ভাদ্রে 1-2 জায়গায় দ্রাবকের ভর দিয়ে দেয়, দ্রবের ভরও দিয়ে দেয়, তখন দ্রবণেরও ভর দিয়ে দেয়, বাট ওই দ্রবণের ভর আমার কাজে লাগে না, বুঝতে পারছো? সো আমরা প্রথমে যে জিনিসটা ক্র্যাক করব ভাইয়া, সেটা হচ্ছে আমাকে মাইন্ডে সেট করে নিয়ে যাইতে হবে পরীক্ষার হলে কি প্রশ্ন আসবে। এবং এইটা যদি মাইন্ডে সেট করে নিয়ে যেতে পারো, তাহলেই তুমি গেইনার। সো আমি তোমাকে বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখাইতে পারি, বিভিন্ন সরকারি কলেজের প্রশ্ন দেখাইতে পারি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো এইখানে আমি কয়েকটা এক্সাম্পল আনছি। প্রথমে কি ছিল? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20.2 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণ। দেখো দ্রবণের ভর কত? 20.2 গ্রাম। গেস, আইডিয়া ক্লিয়ার হয়েছে? দ্রবণের ভর কত? 20.2 গ্রাম। আচ্ছা, দ্রব দেওয়া আছে তাই না? কত? 10.2 গ্রাম। তাহলে দ্রাবক কত? দ্রবণ থেকে দ্রাবক বাদ দিবা, কারণ কি তোমার দ্রাব্যতা S = কি? দ্রব ডিভাইডেড বাই দ্রাবক। তোমার কি লাগবে? দ্রব লাগবে, দ্রাবক লাগবে, ইন্টু 100%। দেখো চুটকিতে হয়ে যাবে। দ্রব কত? 10.2, উপরে বসায় দাও। দ্রাবক কত? দ্রবণ থেকে দ্রবটাকে সরায় নিলেই তো দ্রবণে দ্রাবক পাবা, কারণ হচ্ছে দ্রব আর দ্রাবক মিলিয়েই কিন্তু আমাদের দ্রবণ হয়, তাই না? দ্রব আর দ্রাবক মিলিয়েই কি হয়? আমাদের দ্রবণ হয় ভাইয়া। সো ভাইয়া যে কাজটা করতে পারি, 20.2 থেকে 10.2 বাদ দিব, তাহলে কত থাকে? 10 ইন্টু 100%। দেখো ক্যালকুলেটরে লাগবে না, ভার্সিটিতেও তুমি একদম, ভার্সিটিতে ক্যালকুলেটর পাবো না, ক্যালকুলেটর পাবা, ক্যালকুলেটর ছাড়াই করতে পারো। দেখো এই শূন্য কাটা, 10.2 এর সাথে 10 গুণ করলে কত হয়? 102%। উত্তর কত? 102। এই যে পার্সেন্টও লাগবে না, অনেক সময় পার্সেন্ট দেয় না দেয়, সরাসরি উত্তর কত? 102। সি নাম্বারটা একেবারে উত্তর। তো তুমি যদি এই ম্যাথটা বুঝে থাকো, ভাইয়া বুঝে থাকো, তুমি আমাকে এই 43 নাম্বারের উত্তর দিবা, ঠিক আছে? 43 নাম্বারের উত্তর দিবা। তোমার জন্য সময় হচ্ছে 2 সেকেন্ড। তোমার জন্য সময় হচ্ছে, আচ্ছা 2 সেকেন্ডটা কেমন হয়ে যায়? তোমার জন্য সময় হচ্ছে কয়েক মিনিট আর কি। তোমার জন্য সময়টা দিয়ে দেই ভাইয়া। সব কিছু ক্লিয়ার আছে তো? নেটে কোনো প্রবলেম নাই তো? হ্যাঁ, প্রবলেম নাই তো? সব কিছু ক্লিয়ার? পরেরটার উত্তর দাও সবাই। গ্রেট, পরেরটার উত্তর দিয়ে দাও সবাই, আমাকে পরেরটার উত্তর দিয়ে দাও।
আমি দেখতে পারতেছি 957 জন আমাদের সাথে ক্লাস করতেছে। তোমরা কাইন্ডলি যে কাজটা করো, ভিডিওটা শেয়ার দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও একটা স্পেশাল ক্লাস চলতেছে। আজকে আমরা 50টা এমসিকিউ সলভ করব। শেষ পর্যন্ত থাকবা কিনা ভাইয়াকে প্রমিস করো। ইনশাল্লাহ তোমার রেজাল্ট এমনিই ভালো হবে। ভালো হবে, কোনো সমস্যা নাই, ভাইয়া আসছি তো তোমার সাথে। ওকে, অনেকে উত্তর দিতেছে 40, অনেকে উত্তর দিচ্ছে কি 40, 40, ইনশাল্লাহ 40 হয়ে যেতে পারে। আমরা একটু দেখি। দেখো 105 গ্রাম কিসের ভর দেওয়া আছে, দেখো দ্রবণ, এবং 30 গ্রাম দ্রব্য কত 30 গ্রাম। তাহলে উপরের অংশটা পেয়ে গেছো। তো আমি কি বলছিলাম তোমাকে, মাথায় আগেই সেট করে নিয়ে যেতে হবে। পরীক্ষার হলে হয় দ্রবের ভর দিবে, নাহলে দ্রাবকের ভর দিতে হবে, একটা তোমাকে বের করতেই হবে। সো 30 গ্রাম দ্রব্য দিয়ে দিচ্ছে, তাহলে তুমি উপরে 30 লিখবা, কারণ দ্রাব্যতা দ্রব্য ডিভাইডেড বাই দ্রাবক, সূত্র লিখছি। দ্রাবক কত হবে, 105 থেকে তোমাকে 30 বাদ দিতে হবে, কত হবে 75, সরি 105 থেকে তোমাকে 30 বাদ দিলে 75ই থাকবে, ইনটু 100 গ্রাম। তো এখন একেবারে সহজ, পানি ভাত জাস্ট হচ্ছে মনে করো তুমি ক্যালকুলেশন করবা, অ্যান্সার বসাবা। ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো। আমরা যদি হচ্ছে এখানে 5 দিয়ে কাটি, 5 6 30, 5 15 কত 75। আচ্ছা 3 5 15, 5 20 100, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, উত্তর কত, একেবারে সিম্পল 40। দেখো হাতেই করা যায়, কোনো ক্যালকুলেটর লাগবে না। এবং আমি তোমাকে হচ্ছে ধরে ইনশাল্লাহ আমাদের ভার্সিটি কোর্সে হাতে ক্যালকুলেশন শিখিয়ে দিব। উত্তর 40, দেখি কে সঠিক উত্তর পেয়েছে আর কি। ওকে, তানভীর পারছে, তারপরে হচ্ছে আমাদের সিংহা, হ্যাঁ আচ্ছা কৃষ্ণ পারছে, আয়েশা আক্তার প্রমিস করছে, নাইস। তাসলিমা নূর জাহান ইয়েস প্রমিস করছে, থ্যাংক ইউ। ফারহান, বারেত, সবাই বি, ইয়েস ইউ গাইজ আর রাইট। একটু তো চলো এখন হচ্ছে পরের আরেকটা প্রশ্ন দেখি। দ্রাব্যতায় তোমরা প্রো হয়ে যাবে, এখন দ্রাব্যতায় প্রো হয়ে যাবে। এই 44 নম্বর অঙ্কটা দেখো একটু বেশি ইনফরমেশন মাঝে মাঝে তোমাকে দিয়ে দিবে বা দ্রাব্যতা বের করতে বলবে, তখনও কিন্তু তোমার প্যারা হবে না। মাঝে মাঝে এমন প্রশ্ন দিয়ে দিবে তোমাকে পরীক্ষার হলে, মানে তুমি যেন প্রশ্ন দেখেই ভয় পেয়ে যাও, টিচার এটা ট্রাই করবে। বাট মনে রাখবা, প্রশ্ন যত বড় হবে ওই প্রশ্নের উত্তরটা তত সহজ হবে। আমার সাথে বলো, প্রশ্ন যত বড় হবে ওই প্রশ্নের উত্তরটা কি হবে আমাদের তত সহজ হবে। দেখো কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 75 গ্রাম ধাতব ক্লোরাইড, 75 গ্রাম ধাতব ক্লোরাইড। আচ্ছা একটা ইনফরমেশন পাইছি, 300 গ্রাম দ্রাবকে, একটু খেয়াল করো, দ্রাবকের ভর এবার দিয়ে দিচ্ছে, দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো, বিক্রিয়া পাত্রটি ঠান্ডা করা হয়, এর দ্রাব্যতা কত। দেখো এইখানে এই ধাতব ক্লোরাইড কি তোমার দ্রব, আর এটা কি দ্রাবক, দ্রাবক দুইটাই দিয়ে দিচ্ছে। অনেক ইজি না, দ্রাবক এই ম্যাথে দুইটাই দিয়ে দিচ্ছে। এখন কি তোমার দ্রাব্যতা পানি ভাত। দেখো আমরা জাস্ট হচ্ছে প্রশ্নটা ঠিকভাবে পড়ি না বিধায় অনেক প্রশ্ন অ্যান্সার করতে পারি না। বাট তুমি এইটা মাথায় রাখবা, এই যে ভাইয়া যে ফার্স্ট টপিকটা পড়াচ্ছি না, এমনও হইতে পারে আল্লাহ তাআলা যদি সহায় হয় এই ফার্স্ট টপিকটাই পরীক্ষা হিসাব পড়তে পারে। কারণ বিগত বছরগুলার প্রশ্ন অ্যানালাইসিস এইটাই বলে, দ্রাব্যতা থেকে একটা অঙ্ক টিচাররা মাস্ট দেয়। এই কারণে আমি হচ্ছে একদম জাম্প করে 40 থেকে শুরু করছি। আমি কিন্তু চাইলে 1 থেকে শুরু করতে পারতাম, বাট আমি জানি শুরুর দিকে স্টুডেন্টদের এনার্জি থাকে বেশি, শুরুর দিকে তুমি যেন ঠিকভাবে বুঝতে পারো। এম আই রাইট? ক্লিয়ার ভাইয়া? আমার সাথে একটু রেসপন্স করো। তাহলে আমি ধারণা করতেছি আমার আগে অনেকেই অ্যান্সার দিয়ে দিছো, আমার আগে অনেকেই অ্যান্সার দিয়ে দেওয়ার কথা, এবং তাই হয়েছে আর কি। একটু বোঝার চেষ্টা করো আর কি। আমরা একটু খেয়াল করো, দ্রাব্যতা কি হবে আমাদের, দ্রাব্যতা S = দ্রব ডিভাইডেড বাই দ্রাবক। দ্রব কত আমাদের 45, দ্রাবক কত 300, নাইস, ইনটু তো 100 বসাইতেই হবে, তাই না? 100 তো বসাইতেই হবে, এটা ভুল করা যাবে না। দেখো 2 0 2 0 কাটা, 3 15 45, উত্তর কত 15। দেখো আছে কিনা অপশনে 15, 13 আছে, 15 আছে, 45 আছে, উত্তর কত বিউটিফুল ভাবে 15। উত্তরটা কত, নট অনলি 15, বিউটিফুল ভাবে 15। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু কমেন্ট করো, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু কমেন্ট করো তোমরা। আলহামদুলিল্লাহ আমাদের আজকেও 1K হয়ে গেছে, দ্যাটস গ্রেট। তোমরা, আমি চাই এই 1K যারা আসো আমাদের সাথে 50টা MCQ পর্যন্ত শেষ পর্যন্ত থাকো, তাহলে তোমার ইনশাল্লাহ MCQ নিয়ে আর কোনো প্যারা নাই। ভাইয়া কিন্তু কষ্ট করে সব কিছু তোমাদের জন্য রেডি করছি, আমার কাছে কিন্তু এগুলো টাইপ করা ছিল।
বাট আমি চাই নিজের হাতে পরিশ্রম করে লিখে তোমাদের জন্য রেডি করি। প্রত্যেকটা প্রশ্ন আমি অ্যানালাইসিস করছি, এটা আসতে পারে কি আসতে পারে না। সো ভাইয়ার উপর বিলিভ রাখো, ইনশাল্লাহ পরীক্ষার হলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিশ্রমের প্রতিদান দিবে, এইটুক ভাইয়া বিলিভ করি। তো চলো আমরা হচ্ছে শুরুর দিক থেকে স্টার্ট করি। আমরা এখন যেহেতু দ্রাব্যতা পড়ে ফেলছি, একটা ইম্পর্টেন্ট টপিক, শুরুর দিক থেকে স্টার্ট করি, শেষ পর্যন্ত থাকবা। মাঝখানে একটা পার্ট থাকবে কোয়ান্টাম নাম্বারের অনেক প্রশ্ন। এইটা যদি ক্লিয়ার হইতে পারো তুমি এই চ্যাপ্টার থেকে, দ্রাব্যতা থেকে তো 1 নাম্বার নিশ্চিত, কোয়ান্টাম নাম্বার থেকে 1 নাম্বার নিশ্চিত থাকবে, ইলেকট্রন বিন্যাসের নীতি থেকে বা এইখানে হাইড্রোজেন বর্ণালী থেকে 1 নাম্বার নিশ্চিত থাকবে, এই 3 মার্ক। আর হচ্ছে তোমার যদি সহায় হয় হচ্ছে ওই যে আয়ন শনাক্তকরণ থেকেও একটা থাকবে। সো আয়ন শনাক্তকরণ থেকেও কিছু কমন প্রশ্ন থাকে, এইগুলো আমরা দেখব। সো আমি কিন্তু ক্লাসের ধারাবাহিকতা তোমাকে বলে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন, পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান? একটু খেয়াল করো, অনেকগুলো আছে এখানে, প্রোটন নিউট্রন আছে, ইলেকট্রন পজিট্রন আছে, নিউট্রন ইলেকট্রন আছে, ইলেকট্রন প্রোটন আছে, তাই না? সো আমাদের কি অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্ট করো তো দেখি। এটা বেসিক প্রশ্ন, সবার পারা দরকার, এটা সবার পারা দরকার, এই বেসিক প্রশ্নটা সবার পারা দরকার। ভাইয়া যেটা বিলিভ করি এই বেসিক প্রশ্নটা সবার পারা দরকার আর কি, সবার এই বেসিক প্রশ্নটা সবার পারা দরকার। আমার হচ্ছে 20 ব্যাচের স্টুডেন্ট, ফয়সালও ক্লাস করতেছে, তারপর হচ্ছে আমার ব্যাচমেট বুয়েটিয়ান বন্ধু কাব্য ক্লাস করতেছে। নাইস, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। ঠিক আছে, ওরা আসলে প্রো লেভেলের, বস লেভেলের মানুষ, তারপরও নিজের সময়টাকে, মূল্যবান সময়টাকে নষ্ট করে ক্লাস করতে হয়। থ্যাংক ইউ। একটু খেয়াল করো, পরমাণুর কোন দুটি কণিকা পরস্পর সমান? সবাই উত্তর দিয়ে দিবা। দেখো অনেকের কাছে কনফিউশন লাগবে, উত্তরটা কি? ইলেকট্রন এবং প্রোটন। একটু বোঝার চেষ্টা করো, ইলেকট্রন এবং প্রোটন। বাকিগুলো কেন হইল না? দেখো এখানে প্রোটন, এই নিউট্রনের কি হয়ে যায়? নিউট্রন হচ্ছে 0 1 আমরা জানি, এবং প্রোটন কি জানি? 1 1। তো এখানে ম্যাচ হয় না। তো আমরা জানি সেমভাবে নিউট্রনও 0 1 ইলেকট্রনের সাথে ম্যাচ হবে না। আবার পজিট্রন, দেখো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট পার্টিকেল, পজিট্রন হচ্ছে পজিটিভ ইলেকট্রন বা পজিটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনকে আমরা কি বলি? পজিট্রন বলি। তাও দুইটা বিপরীত জিনিস। সো আমরা বলতে পারি ইলেকট্রন এবং প্রোটন দুইটা সেম জিনিস, জাস্ট চার্জ ভিন্ন, এরা কিন্তু পরস্পর সমান। এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি আর কি। তারপর দেখো রাদারফোর্ডের, এটা খুবই ইম্পর্ট্যান্ট, নট অনলি ফর এইচএসসি, অবশ্য যারা মেডিকেল এক্সাম দিবা, আমি আবারও বলতেছি যারা মেডিকেল এক্সাম দিবা তাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহৃত সোনার পাত, আমরা জানি একটা পাতলা সোনার পাত ব্যবহার করা হয়, তার পুরুত্ব কত? এটা সবাই অ্যান্সার করতে হবে, সবাই পারা দরকার। কিছু বেসিক কোয়েশ্চেন তোমার, যেহেতু তুমি পরীক্ষার্থী, এখন কিন্তু তুমি শিক্ষার্থী না, তুমি কিন্তু এখন পরীক্ষার্থী। সো এই বেসিক প্রশ্নগুলা কিন্তু পারা লাগবে। 2 এর উত্তর অনেকেই সঠিক দিচ্ছে, নাইস। আবার অনেকে ডি দিচ্ছে, এই ভাই ডি দিচ্ছে, ও ডি মনে 1 এর উত্তরটা দিচ্ছে। ইয়াফি, বর্ণিতা, নাইস, রবিউল, ইয়েস, গ্রেট তোমরা অন দ্য রাইট ট্র্যাকে আসো। 0.004 সেন্টিমিটার মনে রাখবা। প্রথমত হচ্ছে সোনার পাতের এককটা সেন্টিমিটারে হবে। এখন আমাদের সবার প্যাচ লাগে কোন জায়গাটায়? অনেকে বলে হচ্ছে কয়টা শূন্য হবে ভাই, মনে রাখতে পারি না। একটু খেয়াল করো, এই যে 4, এটা তো মনে রাখতে পারবা, এটা অনেকেরই মনে রাখবা। দশমিকের পরে 4 নাম্বার ঘরে দেখো 1 2 3 4, এই যে এই 4 সংখ্যাটা 4 নাম্বার ঘরেই বসবে। কিভাবে মনে রাখবা? এই 4 সংখ্যাটা কয় নাম্বার ঘরে বসবে? 4 নাম্বার ঘরেই বসবে। এইভাবে মনে রাখতে হবে কি, এই 4 সংখ্যাটা কোথায় বসবে? 4 নাম্বার ঘরেই বসবে। আচ্ছা, একটা প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্নটা, এটা আশা করি সবার ক্লিয়ার। 0.0004 সেন্টিমিটার। এইখান থেকে আরেকটা জিনিস, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় একটা পর্দা ব্যবহার করা হয়েছিল, এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের। অনেকে হচ্ছে পরীক্ষার হলে একটা অপশন থাকে জিঙ্ক সালফেট, এই অপশনটা কি করো তোমরা ভুল করে ফেলো। দেখো পরীক্ষার হলে একটা অপশন থাকে কি জিঙ্ক সালফেট, এটা কিন্তু না, এটা রং অ্যান্সার। অনেকে কি করে আবেগের বশত, মানে হচ্ছে একটা এক্সাইটমেন্ট কাজ করে না, ইয়েস প্রশ্নটা তো কমন পড়ছে, ইজি প্রশ্ন, দেখবা এ নাম্বার অপশনে জিঙ্ক সালফেট দেওয়া। সো তোমার মাথায় এই জিঙ্ক সালফেটে দেখবা তুমি হচ্ছে পরীক্ষার হলে এমন একটা পরিস্থিতি, জিঙ্ক সালফেটে তুমি জিঙ্ক সালফাইডে দেখতেছো। এবং এটা আমার ক্ষেত্রে হয়েছে, বাংলাদেশের হাজার হাজার পরীক্ষার্থীর ক্ষেত্রে হয়েছে, অনেক পাগলা খেপা স্টুডেন্টদের ক্ষেত্রে হয়েছে, সিরিয়াসলি। সো এই জিনিসটা মাথায় রেখো, জিঙ্ক সালফাইড বা এখানে বলতে পারে ব্যারিয়াম প্ল্যাটিনোসায়ানাইড। কি বলতে পারে? ব্যারিয়াম প্ল্যাটিনোসায়ানাইড বলতে পারে। সো এই পর্দার নামটাও কিন্তু ইম্পর্টেন্ট আর কি। সো আর কিছু বেসিক জিনিস তোমরা জানো এটা। তারপর দেখো আলফা কণা কোনটি?
আলফা কণা কোনটি? পরের পেজে অপশনগুলো আছে আর কি। আলফা কণা কোনটি আমরা যদি খেয়াল করি, আলফা কণা কোনটি? এই প্রশ্নটা কার জন্য? আলফা কণার জন্য, আলফা কণা। সো এইটার উত্তরটা দেখি তোমরা দিতে পারো কিনা। আলফা কণা কোনটি? সবাই একটু কমেন্ট করো, এইটার উত্তরটা কমেন্টের বর্ণনা বসায় দাও। এইটার উত্তরটা কি করো? কমেন্টের বর্ণনা বসায় দাও। আলফা কণা কোনটি? সবাই একটু ট্রাই করো, এটার উত্তরটা তোমরা কমেন্টের বর্ণনা বসায় দাও, দেখি কি উত্তর দাও তোমরা। ভাইয়া দেখতেছি। আতিকুর রহমান, হিলিয়াম প্লাস না? ইউ গাইজ আর রাইট, হিলিয়াম 2+। আলফা কণাকে বলা হয় হিলিয়াম নিউক্লিয়াস। একটু বোঝার চেষ্টা করো, হিলিয়ামের নিউক্লিয়াস মানে কোনো ইলেকট্রন থাকবে না, শুধু একটা হিলিয়ামের নিউক্লিয়াস থাকবে। কি থাকবে? শুধু একটা হিলিয়ামের নিউক্লিয়াস থাকবে। তো আমরা হিলিয়াম চিনি, একটু খেয়াল করো, এই সেন্টার নিউক্লিয়াস, এই হিলিয়ামের কয়টা ইলেকট্রন আছে? আমরা সবাই জানি হিলিয়ামের ভাইয়া 2টা ইলেকট্রন আছে। সো তুমি যদি একটা কাজ করতে পারো যে হচ্ছে 2টা ইলেকট্রনই সরায় দিবা। কিভাবে? ধরো হচ্ছে প্রথম ইলেকট্রনটা আমি সরায় দিলাম, তাহলে হিলিয়াম প্লাস হইল। কি হইল? হিলিয়াম প্লাস হইল। আরেকটা ইলেকট্রন সরায় দিলাম, একটু বোঝার চেষ্টা করো, আরেকটা ইলেকট্রন সরায় দিলাম ভাইয়া, আরেকটা ইলেকট্রন সরায় দিলাম, তাহলে হিলিয়াম 2+ হয়ে যাবে। এখন যদি ইলেকট্রনই না থাকে, এই কক্ষপথের কিন্তু অস্তিত্ব নাই। সো এই কক্ষপথ থাকবে না, হিলিয়ামের একটা নিউক্লিয়াস। সো হিলিয়াম থেকে তুমি যদি 2টা ইলেকট্রন সরায় দাও, তাহলে হিলিয়াম 2+ লিখবা। সেটাকে আমরা কি বলি? আলফা কণা বা একটা তেজস্ক্রিয় রশ্মি। সিরিয়াসলি ম্যান। তারপর দেখো নিচের কোন ক্ষেত্রে বোরের সূত্র প্রযোজ্য? আরেকটা সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন পাইছি, লাগাও 3 স্টার সবাই আমার সাথে। আমি তো পিডিএফ দিবই, এবং তোমরা হচ্ছে দেখা যায় ক্লাসের পরে গ্রুপ থেকে হারায় যাও। ক্লাসের পরে একটু গ্রুপে আধা ঘন্টা থাকলেই বা একটু চোখ কান খোলা থাকলে, নোটিফিকেশনটা অন করে রাখলেই দেখতে পারবা পিডিএফ দিস। কারণ লিঙ্কগুলা গ্রুপে ভালো রিচ পায় না। প্রথমত যে কথা, পিডিএফ তো আমার ড্রাইভের লিঙ্ক দেওয়া হয়, লিঙ্কগুলো ভালো রিচ পায় না। সো আমি কিন্তু কালকে পিডিএফ দিয়ে দিয়েছি এই সলভ শিট সহ। সো অনেকেই হচ্ছে কালেক্ট রাখতে পারো নাই। সো এই জিনিসটা মাথায় রাখবা আর কি। দেখো নিচের কোন ক্ষেত্রে বোরের সূত্র প্রযোজ্য? একটু বোঝার চেষ্টা করো আর কি। এটা হচ্ছে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো তোমরা, কোন ক্ষেত্রে ABCD এইভাবে অ্যান্সার দেওয়া শুরু করো আর কি। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কারণ হচ্ছে বোর এর যে আমাদের মডেলটা আছে, শুধুমাত্র 1 ইলেকট্রন যাদের আছে, আমি আবারও রিপিট করতেছি, বোরের মডেলটা শুধুমাত্র যাদের একটা ইলেকট্রন আছে, শুধুমাত্র যাদের একটা ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারছো? মানে হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ তোমরা বইয়ের ভাষায় যদি পড়তে চাও, বা বঙ্কিমের ভাষা, বইয়ের ভাষাকে আমি বলি হচ্ছে বঙ্কিমের ভাষা আর কি। সো তুমি যদি হচ্ছে বইয়ের ভাষায় পড়তে চাও, হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ এদের ক্ষেত্রে প্রযোজ্য। হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ মানেটা কি, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। সো মাথায় রাখবা যেটা, 1 ইলেকট্রন বিশিষ্ট, হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা ভাই? একটা না? সো যাদের ইলেকট্রন একটা আছে, 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে আমাদের কি হয়? বোর পরমাণু মডেলটা প্রযোজ্য। সো আমরা যদি দেখি এইখানে হিসাব করি, দেখো অনেকেই হচ্ছে এইটা বুঝে না আর কি। এইখানে ইলেকট্রন কয়টা আছে? হাইড্রোজেনে তো একটা ইলেকট্রন ছিল, চলে গেছিল, এখানে ইলেকট্রন সংখ্যা 0, আরো আ বিউটিফুল 0। তারপরে যদি দেখি লিথিয়ামে 2টা ইলেকট্রন ছিল, লিথিয়ামে কয়টা ইলেকট্রন থাকে? 3টা ইলেকট্রন থাকে। প্লাস চার্জ মানে একটা ইলেকট্রন চলে গেছে, এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। তারপর দেখো, তাইলে এর ক্ষেত্রেও প্রযোজ্য না, এর ক্ষেত্রেও প্রযোজ্য না। কেন? কারণ হচ্ছে এদের একটা ইলেকট্রন নাই। তারপর দেখো বেরিলিয়াম 2+, বেরিলিয়ামের হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তাই না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। হ্যাঁ, বেরিলিয়ামের 4টা ইলেকট্রন থাকে, তাই তো? 4টা থেকে 2+ মানে কি? 2টা ইলেকট্রন চলে গেছে, থাকে অবশিষ্ট কয়টা? 2টা ইলেকট্রন। সো এর ক্ষেত্রেও কি? এর ক্ষেত্রেও আমাদের এই সূত্রটা প্রযোজ্য না। তাহলে কার ক্ষেত্রে প্রযোজ্য? হিলিয়াম প্লাস। কারণ হচ্ছে হিলিয়ামে ইলেকট্রনই থাকে 2টা, প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, প্লাস মানে কি? একটা ইলেকট্রন চলে গেছে, অবশিষ্ট আছে কয়টা? একটা ইলেকট্রন, তাই না? অবশিষ্ট আছে কয়টা? একটা ইলেকট্রন। তাইলে আমাদের কারেক্ট অ্যান্সার কি ভাই? কারেক্ট অ্যান্সার হচ্ছে হিলিয়াম প্লাস। বুঝে গেছে? সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু দ্রুত কমেন্ট করো, সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি ভাইয়ের একটু দ্রুত কমেন্ট করো। অনেকেই সঠিক উত্তর দিয়েছে, সুমায়া সুলতানা, নুসরাত মিম, নাজমুল হুদা, ইয়াকিব আলী, তারপর হচ্ছে পল, হ্যাঁ, রামকানাই পল, আদ্রিতা দাস, নাফিজা নূর। ওকে, নাইস, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। সবার নামই পড়বো, অনেকে আবার মাইন্ড করে না, অনেকের নাম পড়ি নাই। সো এই জিনিসটা মাথায় রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নট অনলি এইচএসসি ফর অলসো এডমিশন। কোনখানকার এডমিশন? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর A ইউনিট, জাহাঙ্গীরনগর D ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে যাও না কেন।
এই টাইপের প্রশ্ন পাবাই তুমি, সিরিয়াসলি ম্যান, বিলিভ ইট অর নট। আজ থেকে 5 থেকে 6 মাস পরে ভাইয়ের কথা মনে পড়বে, সাকিব ভাই একটা ক্লাসে বলছিল এই ধরনের একটা এমসিকিউ আসবে, ইনশাল্লাহ আসবে। সো আসো আমরা একটু যাই, তোমরা একটু যে কাজটা করো, আমরা তো পড়াই যাচ্ছি, অনেকের কাছে ক্লাসটা ছড়ায় দাও, অনেকের কাছে এইটুকু একটা রিকোয়েস্ট, তোমরা অনেক বাচ্চা কাছে ক্লাস করতেছো, ইটস এ গ্রেট প্লেজার ফর মি, তোমরা একটু কষ্ট করে শেয়ার যে একটা বাটন আছে এটাই ক্লিক করে তোমার টাইম লাইনে বা তোমার কলেজের গ্রুপে বা ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করে দাও, অ্যাটলিস্ট অন্যদেরকেও অনুপ্রাণিত করো। আসো আমরা শেষ মুহূর্তে এই ক্লাসগুলো করছি, তুমিও করো, এইটুক ভাইয়ের জন্য করো, হ্যাঁ, নট অনলি ভাইয়ের জন্য, অন্যের উপকারের জন্য। দেখো কোন ইলেকট্রনের কৌণিক বেগ, একটু দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসছি আমরা, কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগ 2h ডিভাইডেড বাই পাই, 2h ডিভাইডেড বাই পাই ইলেকট্রনটি কোন অরবিটে আছে? দেখো অরবিট মানে কি, প্রধান কক্ষপথ বা শক্তি স্তর মানলে এটা হচ্ছে প্রধান শক্তি স্তর আর কি, অরবিট মানে হচ্ছে প্রধান শক্তি স্তর। তো কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ দেওয়া আছে 2h বাই পাই মানে হচ্ছে mvr। আমরা যদি সূত্রটা দেখি, আমরা সূত্রটা কি জানি, mvr ইকুয়াল টু কি nh ডিভাইডেড বাই টুয়াইস পাই, তাই না? mvr ইকুয়াল টু কি nh ডিভাইডেড বাই টুয়াইস পাই। সো এইখানে এনটা কি, এনটা হচ্ছে কক্ষপথের নাম্বার বা শক্তি স্তরের সংখ্যা আর কি, কক্ষপথ, এন হচ্ছে কক্ষপথের নাম্বার। সো যদি এখানে 2h তোমাকে যদি হচ্ছে 4h ডিভাইডেড বাই যদি 2 পাই হয়, তাহলে তুমি লিখবা হচ্ছে 2h ডিভাইডেড বাই পাই। একটু বোঝার চেষ্টা করো, আমার 2h ডিভাইডেড বাই পাই কীভাবে আসতেছে, আমি যদি n এর মান 4 বসাই তাহলে 2 আর 4 কাটাকাটি গিয়ে 2h ডিভাইডেড বাই পাই আসতেছে। তাহলে আমাদের শক্তি স্তরটা কত নাম্বার শক্তি স্তর, একটু সবাই কমেন্ট করো তো। উত্তর কিন্তু চতুর্থ। অনেকে যে ভুলটা করে এই জায়গাটায়, দেখো এই যে কিছু ক্রুশাল জিনিসে ভুল করে, প্রশ্ন কিন্তু সহজ, তুমি পারো, তোমার কমেন্ট আসছে, আমি দৃঢ় বিলিভ করি 90% স্টুডেন্ট উত্তর দিবে দ্বিতীয়। এবং তুমি যখন শুরুতেই হচ্ছে অতি এক্সাইটমেন্টে অ্যান্সারটা দিতে চাইছিলা, তখন 2 অ্যান্সার দিছো, বাট এইখানে একটা শুভঙ্করের ফাঁকি ছিল, এখানে কি ছিল, একটা শুভঙ্করের ফাঁকি ছিল, যে কারণে আমাদের অ্যান্সারটা হয়েছে কি 4, চতুর্থ শক্তি স্তর। কারণ হচ্ছে এইখানে nh ডিভাইডেড বাই টুয়াইস পাই ছিল সূত্রটা আমাদের, সো নিচে 2 আছে, কিন্তু এইখানে তো নিচে পাই দিয়ে দিচ্ছে, সো শক্তি স্তরটা কত, চতুর্থ। বুঝতে পারছো কি পারো নাই, ভাইয়াকে একটু বলো, বুঝতে পারতেছো কি পারতেছো না, ভাইয়ের কথাগুলো কি বেশি স্পিডে হয়ে যাচ্ছে নাকি তোমার সাথে সামঞ্জস্যপূর্ণ? ওকে ভাইয়াকে একটু বলো আর কি। এই বর্ণিতা, মন খারাপ কেন? বুঝতে পারছি মন খারাপ কেন। ওকে ওকে আমরা হচ্ছে পরেরটায় চলে যাব। পরেরটায় অলরেডি কিন্তু আমরা 8টা এমসিকিউ সলভ করে ফেলেছি, ভালোই সময় গেছে আমাদের। আসলে হচ্ছে আমি এসে আজকে রেস্ট নেওয়ার সময় পাইনি, আজকে অফিস থেকে বের হয়েছি, ইভেন কি হচ্ছে আজকে আমাদের ফাহাদ স্যার, সবার প্রিয় ফাহাদ স্যারের সাথে মিটিং ছিল, বাট তোমাদের ক্লাসের জন্য স্যারের সাথে আমি দেখা করতে পারি নাই। তোমরা দেখছো অলরেডি শুভ্র ভাইয়া হচ্ছে ছবি দিছে, ফাহাদ স্যার 7টা বাজে ছিল। সো আমি আজকে অফিস থেকে বাসার উদ্দেশ্যে বের হয়েছি আমার বাইক নিয়ে। সো আমার এক ছোট ভাই আছে মইনুল, ওকে বলছিলাম হচ্ছে গ্যারেজ থেকে বাইকটা বাইর করো, পরে আমি চালাবো। সো সে তো হচ্ছে মনে করো মানে নতুন বাইক চালানো শিখলে যা হয় আর কি, হিরোগিরি শুরু করে দিচ্ছে। ওরে বাইক বের করতে বলছে, ও বাইক বের করে রিটারেলি ওই এলাকার গলির রাস্তার ভিতরে মনে করো 60-70 স্পিডে চালানো শুরু করছে। তো এই গলির রাস্তায় সন্ধ্যাবেলা যদি এই স্পিডে চালায়, অঘটন কি ঘটবে কি ঘটবে না। এবং ঠিক সেই অঘটনটা ঘটছে, সে আস্তে করে গিয়ে মনে করো আমার সামনে, শুভ্র ভাইয়ের সামনে আর শ্রাবণ ভাইয়ের সামনে স্লিপ কাইটা ঘপাস পড়ে গেছে, হাতটা ছিলে গেছে। সে তো ব্যথা পাইছেই, আমার বাইকটারও ব্যথা দিছে, আমার বাইকের ঘাড় মার ভেঙে গেছে, বুকে তো একটা আঘাত রাখছে, ঠিক আছে। তোমাদের ভাবির পরে বাইকটারে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার ছেলের পরে আর কি। সো যে ঘটনাটা ঘটছে আর কি, বাইকটা ওইখানেই ফালায় রেখে আসতে হয়েছে। লিটারেলি যেখানে অফিস থেকে আমার বাসায় আসতে 45 মিনিট সময় লাগে, সেইখানে আসছে সিএনজি দিয়ে আসছি, মানে ফার্মের মুরগি মনে করো, সিএনজির তো একটা মুরগির খোয়ারি আর কি, ফার্মের মুরগির মতো বৈশা ঝিমে আসছি। 6:30 রওনা দিচ্ছে ওইখান থেকে, 8টা মনে হয় 20 বাসায় এসে নামছি। এই ঢাকা শহরের পরিস্থিতি। আসো আমরা পড়ালেখায় ফিরি, অনেক কথাবার্তা হয়ে যায় আর কি, কথাবার্তা উচিত না আর কি। আসো সামনে যাই আর কি। বোর মডেল ব্যাখ্যা করতে অক্ষম, মানে বোর মডেল, এই যে এখানে যে 4টা অপশন আছে, কোনটা অক্ষম? দেখো মানে কি বোর মডেলের সীমাবদ্ধতা বোর্ডে আসছে কিন্তু, দেখো হাইড্রোজেনের বর্ণালী
আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বোর মডেল ব্যাখ্যা করতে পারে, শক্তি স্তরের ধারণাও দিচ্ছে। হিলিয়াম প্লাসের বর্ণালী আমরা একটু আগে দেখছিলাম, হিলিয়াম প্লাস কি একটা ইলেকট্রন বিশিষ্ট, তারও ব্যাখ্যা করতে পারে। বাট জিমেন প্রভাব এবং এর সাথে মাথায় রাখবা স্টার্ক প্রভাব, স্টার্ক ইফেক্ট, এগুলো ব্যাখ্যা করতে পারে না। সো জিমেন প্রভাব আর স্টার্ক প্রভাবটা কি, অনেক সময় তোমাদের ক আর খতে প্রশ্ন আসে, কিন্তু জিমেন প্রভাব এবং স্টার্ক প্রভাব ব্যাখ্যা করো জ্ঞান এবং অনুধাবনের মতো। জিমেন প্রভাব মাথায় রাখবা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো যদি ডিভাইড হয়ে অনেকগুলো সূক্ষ্ম রেখায় পরিণত হয়। মানে ধরো এই মার্কারটা এইখানে যদি মনে করো কোনো একটা ইফেক্ট ফলাইলাম, এটা যদি অনেক চিকন 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 সুতার মতো অংশে পরিণত হয়েছে, এই প্রভাবটা হচ্ছে আমাদের জিমেন প্রভাব। এখন এই প্রভাবটা যদি চুম্বক ক্ষেত্রের প্রভাবে ঘটাই আমি, তাহলে এটাকে বলা হবে জিমেন প্রভাব। এবং এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশটাকে যে ভাগ করবো, এটা যদি আমি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ফলাই, তাহলে এটাকে কি বলবো, স্টার্ক ইফেক্ট। এটাকে কি বলবো আমরা, স্টার্ক ইফেক্ট। তো মেইন জিনিস জিমেন প্রভাবটা কি, চুম্বক ক্ষেত্রের প্রভাবে আমি যদি বর্ণালী একটা রেখাকে অনেকগুলো সূক্ষ্ম রেখায় ভাগ করতে চাই, তাহলে সেটা জিমেন প্রভাব। আর আমি যদি তড়িৎ ক্ষেত্র মানে বিদ্যুৎ প্রয়োগ করে আমি যদি একটা বর্ণালী রেখাকে অনেকগুলো রেখায় পরিণত করতে চাই, তাহলে সেটাকে কি বলবো আমরা, স্টার্ক ইফেক্ট বলবো। ক্লিয়ার, সবাই ক্লিয়ার? সো এটা আশা করি তোমাদের আর কোনো ঝামেলা হবে না। তারপর দেখো নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত, সবাই একটু কমেন্ট করো, কমেন্টে ঝড় তুলতে হবে। এখন কিছু সহজ জিনিস দিয়ে শুরু করতেছি, সামনে গিয়ে কঠিন জিনিস করব। শুধু কঠিন করলেই হয় না, একটা জিনিস আজীবন মাথায় রাখবা, সবসময় কঠিন থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন কিন্তু সহজগুলাই আসে, আর আমরা ভুল করি সহজগুলাই, একটু ট্রিকিগুলো আর কি। ওকে 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 ওকে, 7-এর উত্তর কি হবে? 7-এর বি দিচ্ছে, ইয়েস 7-এর বি। এ না ইকবাল, এ না। দেখো এইখানে অনেকগুলা জিনিস আমি একসাথে আনছি প্রশ্নটাকে মডিফাই করে। এই যে ল্যামডা ইকুয়াল টু h/mv দেখতেছো, এটাকে বলা হয় ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণ বা ডি ব্রগলি রিলেটেড আরেকটা প্রশ্ন আসে। ডি ব্রগলি হচ্ছে দ্বৈত ধর্ম নিয়ে কাজ করছিল, সে প্রমাণ করছিল যে একটা ইলেকট্রনের দুই ধরনের ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে কি তরঙ্গ ধর্ম। আমি আবারও বলতেছি, এই ডি ব্রগলি সমীকরণ তো আসে, আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ডি ব্রগলি কি ইলেকট্রনের দ্বৈত ধর্ম আবিষ্কার করছিলেন। সে বলছিলেন ইলেকট্রনের কণা ধর্ম আছে, ইলেকট্রনের কি আছে, কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, mvr ইকুয়াল টু nh/2π, একটু বোঝার চেষ্টা করো। mvr ইকুয়াল টু nh/2π, এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। এটা কিসের সূত্র? কৌণিক ভরবেগের সূত্র। এটা বোর সাহেব আবিষ্কার করছে, কৌণিক ভরবেগের সূত্র। এটা কে আবিষ্কার করছে? বোর সাহেব। এখানে এনটা কি প্রায় আসে পরীক্ষায়, সেটা হচ্ছে কক্ষপথের সংখ্যা বা প্রধান শক্তি স্তর, যে যাই বলো। ই ইকুয়াল টু এইচ নিউ, এইটাও অনেক পরীক্ষায় আসে। সো আমি আলাদা আলাদা প্রশ্ন না বানায় তোমাদের জন্য চেষ্টা করছি এক প্রশ্নের ভিতরে যেন অনেকগুলো অ্যান্সার ব্যাখ্যা করা যায়। এটা হচ্ছে কার সমীকরণ, একটু কমেন্ট করো তো। ই ইকুয়াল টু এইচ নিউ, এটা কার সমীকরণ? দেখি কারা কারা পারো তোমরা। ই ইকুয়াল টু এইচ নিউ, ঠিক আছে? এই ফাইজা, আমি আগের ক্লাসের পিডিএফ দিছি, তুমি গ্রুপে খুঁজে পাও নাই, ঠিক আছে? বলো তো আর কি। ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত কোনটা? একটু বলো, একটু বলো। ম্যাক্স প্লাঙ্ক, ইয়েস, প্লাঙ্কের সমীকরণ। প্লাঙ্কের সমীকরণ, এই জিনিসটা মাথায় রাখবে। এটা কি? প্লাঙ্কের সমীকরণ। এটা কার সমীকরণ? প্লাঙ্কের সমীকরণ। সো এই সবগুলা ইনফরমেশন কিন্তু পরীক্ষায় আসে। ডি ব্রগলি সমীকরণ আসে। ডি ব্রগলি কি দিছে? দ্বৈত ধর্ম দিছে, দ্বৈত ধর্ম দিছে। ইলেকট্রনের কি আছে? কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। mvr ইকুয়াল টু nh/2π, এটা প্রচুর আসে। ই ইকুয়াল টু h নিউ, এটা কার সমীকরণ? প্লাঙ্কের সমীকরণ। আর সি ইকুয়াল টু vx, এটা আমি জানি না এটা কি, ঠিক আছে? অপশনে ছিল, মন চাইছে খুশিতে ঠেলায় দিয়ে দিছি আর কি। আসো পরেরটাই যাই। পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল কয়টি? একটু বোঝার চেষ্টা করো। কি চাইছে? অরবিটাল। এখানে পঞ্চম শক্তি স্তরে অরবিটালও চাইতে পারতো, আবার ইলেকট্রনও চাইতে পারতো, ইলেকট্রনও চাইতে পারতো। তো যখন শক্তি স্তর, প্রধান শক্তি স্তর বা এন দিয়ে দিবে আর কি, এটা কি এন এর মান, তাই না? এটা কিসের মান? এন এর মান আর কি। যখন এন এর মান দিয়ে দিবে আমাদেরকে, যখন আমাদেরকে কি দিয়ে দিবে? এন এর মান দিয়ে দিবে। একটু বোঝার চেষ্টা করবা, যখন আমাদেরকে কি দিয়ে দিবে ভাইয়া? এন এর মান দিয়ে দিবে। তখন যদি অরবিটাল চায়, একটু বোঝার চেষ্টা করো আর কি, অরবিটাল চায়, তাহলে অরবিটালের সূত্র হচ্ছে এন স্কোয়ার। আর ইলেকট্রন যদি চায়, ইলেকট্রনের শক্তি হচ্ছে 2n স্কোয়ার। এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ? আবার যদি হচ্ছে এন না দিয়ে এল এর মান দেওয়া থাকতো, মানে কি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া থাকতো, একটু বোঝার চেষ্টা করো। আমি সবগুলো সূত্র একবারে লিখে দিচ্ছি। যদি
n না থেকে এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান থাকতো, তখন যদি তোমাকে অরবিটাল বের করতে বলতো তাহলে হচ্ছে তোমাকে সূত্রটা হচ্ছে 12 + 1, ঠিক আছে? কি হইতো তখন? সূত্রটা কি হইতো? 12 + 1। আর যদি এই মনে করো ইলেকট্রন সংখ্যা বের করতে হইতো 2 দ্বারা গুণ করে দিতা, 12 + 1 জাস্ট ইয়া। তাহলে অরবিটাল সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে তুমি ইলেকট্রনের সংখ্যা পাবা। এই জিনিসটা মাথায় রাখবা আর কি। তাহলে পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল কয়টি? তাহলে সূত্র ফলাবা কি? অরবিটাল যেহেতু বলছে n² 25টি, একেবারে সিম্পল। তো এই 4টা সূত্র মাথায় রাখলে তোমার এইচএসসি পার হয়ে যাবে। এই 4টা সূত্র মাথায় রাখলে তোমার এইচএসসি পার হয়ে যাবে আর কি। ও 2l + 1, হ্যাঁ আয়াত অস্থির মজা করতে পারোস। ওকে ওকে ওকে, ইলেকট্রন 50টি, আবরার রাকিন, নাইস 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 নাইস। আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব, হ্যাঁ আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তারপর দেখো 6th প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? কি হচ্ছে? ষষ্ঠ, n এর মান কত? 6, n এর মান কত? 6। এই 6 সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? আমরা একটু আগে পড়ছি সূত্রটা কত? 2n²। 6 কে স্কয়ার করলে কত হয়? 36। 36 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? এই বাবা বলো, 6 কে 36 কে 2 দ্বারা গুণ করলে কি হয়? উত্তর হচ্ছে আমাদের 72। উত্তরটা কত? 72। একেবারে চুটকিতে হয়ে যাবে, একেবারে চুটকিতে হয়ে যাবে। এবং এইগুলা কিন্তু আমি বানায় দিই নাই, বোর্ডের প্রশ্ন, বিভিন্ন সরকারি কলেজের প্রশ্ন। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। তারপরে দেখো এফ উপশক্তি স্তরে, এফ উপশক্তি স্তরে, এটা উপশক্তি স্তর কিন্তু, অরবিটাল কয়টি? তো মনে রাখবা এই ধরনের যদি চায় এস চাইতে পারে পি ডি এফ। মনে রাখবা এসে হচ্ছে 2টা অরবিটাল, পিতে হচ্ছে 3টা অরবিটাল, ডিতে হচ্ছে 5টা অরবিটাল, এফে হচ্ছে 7টা অরবিটাল। বুঝে গেছে? এসে 2টা, পিতে 3টা, ও সরি এসের একটা, কি বলি আমি, আমার মাথা তো গেছে, আমার মাথা গেছে ভাই, মাইরা ফেলাও আমারে। এসের একটা, পি এর 3টা অরবিটাল, ডি এর 5টা এবং এফ এর কয়টা? 7টা অরবিটাল। বুঝতে পারছো? এবং যদি ইলেকট্রন সংখ্যা বলে, যদি তোমাকে এইখানে বলে দেয় এফ উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত, দেখো কি বলছি, 2 দ্বারা গুণ করে দিবা। তাহলে কি হবে? 2টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, 14টা ইলেকট্রন। সো তোমাকে এটা কি অরবিটাল, এটা কি আমাদের অরবিটাল, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। কখন? যখন উপশক্তি স্তর দেওয়া থাকবে। এটা কি? উপশক্তি স্তর, উপশক্তি স্তর দিয়ে দিস। বুঝে গেছে ভাইয়া? বুঝে গেছে? ক্লিয়ার কিনা বলো ভাইয়া, ক্লিয়ার কিনা? তাহলে এফ উপশক্তি স্তরে অরবিটাল কয়টি? 7টি। তোমাকে যদি ইলেকট্রন বলতো তাহলে কি বলতো? 14টা। বুঝে গেছে? বুঝে গেছে? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। পরের প্রশ্নে যাই, আমাদের 50টা প্রশ্ন পড়তে হবে। সো ভাইয়া একটু ফাস্ট আগাচ্ছি, হ্যাঁ একটু ফাস্ট আগাচ্ছি, কারণ হচ্ছে দিন শেষে তোমরা অনেক বছর, মানে প্রায় 1.5 বছর বা 2 বছর 2.5 বছর ধরে পড়তেছো, কিছু জিনিস ভাইয়া রিকল করায় দিলেই মনে পড়ে যাবে। তোমাদের কি ক্লাসটা কি বোরিং লাগতেছে না ভালো লাগতেছে ভাইয়াকে একটু জানায়ও তো, তোমাকে একটু জানায়ও, ঠিক আছে? তারপর দেখো উপশক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয় করো। এটা একটু বলে দিচ্ছিলাম একটু আগে। উপশক্তি স্তরে যদি ইলেকট্রন চায়, একটা চাইতে পারে অরবিটাল, একটা চাইতে পারে ইলেকট্রন। সো অরবিটালকে তুমি 2 দ্বারা গুণ করবা না, ইলেকট্রনকে 2 দ্বারা গুণ করবা। তাহলে উত্তর কোনটা? ডি। উত্তর কোনটা? ডি। একেবারে ইজি। তারপরে আসো কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি হয়? কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি হয় আর কি, দেখো পরমাণুর আকার কমে। কোয়ান্টাম সংখ্যা বাড়লে তো কখনো পরমাণুর আকার কমে না, কারণ কোয়ান্টাম সংখ্যা বাড়লে, কোয়ান্টাম সংখ্যা বাড়া মানে কি, এটা এন এর মান বাড়া বুঝাইছে। একটু বুঝার চেষ্টা করো, প্রশ্নের কিছু মারপেচ বুঝতে হয়, প্রশ্নের কিছু মারপেচ আমাদের বুঝতে হয়। কোয়ান্টাম সংখ্যা বাড়া মানে কি? এন এর মান বাড়া ভাইয়া। কোয়ান্টাম সংখ্যা বাড়া মানে কি? এন এর মান বাড়া। এবং এই যে কিছু মারপেচ দেওয়া প্রশ্ন, এইগুলো এইচএসসিতে তো তুমি 20% ফেস করবা, বাট এডমিশনে প্রায় 80 to 85% তোমার মারপেচ দেওয়া প্রশ্ন। বেশি দিন নাই কিন্তু, তুমি হচ্ছে 6টা এক্সাম দেওয়ার পরেই এডমিশনের প্রস্তুতিতে চলে যাবা। তোমার কিন্তু রিল্যাক্স করার টাইম নেই। অনেকে যে কারণে পিছিয়ে পড়ে, সবাই ভাবে 1 সপ্তাহ রিল্যাক্স করে নেই, পরীক্ষা দিছি 1 সপ্তাহ রিল্যাক্স করে নেই, এই 1 সপ্তাহে তার জীবনে কাল হয়ে যায়। কারণ তুমি যখন পিছিয়ে পড়বা, ধরো হচ্ছে তুমি কোচিংয়ে একটা ব্যাচে ভর্তি হইলা, ধরো আমি ধরেই নিলাম তুমি আমাদের অনলাইন যে প্রোগ্রাম আসতেছে এইখানে তো ভর্তি হবা, এছাড়া তুমি ধরো হচ্ছে তোমার নিজের খাতিরে একটা কোচিংয়ে ভর্তি হইলা, একটা ব্যাচে ভর্তি হইলা অফলাইনে। আচ্ছা 50 জন আছে ওই ব্যাচে। এখন 50 জনের ভিতরে ধরে রাখবা প্রায় 30 জন যারা হচ্ছে নিরলস পরিশ্রম করবে। এবং তুমি যদি ওই 1 সপ্তাহ পিছিয়ে যাও,
ওই ব্যাচের ভিতরে পিছিয়ে যাবা, তোমার স্পিরিট হারায় যাবে, তুমি দেখবা হচ্ছে অন্যরা টিচারের কথায় রেসপন্স করতেছে ভালো, তুমি হারায় যাবা। সো এই কারণে ভাইয়া রিল্যাক্স করো না, ঠিক আছে? পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিন থেকেই বসে যাবা, পড়তে হবে না ওই দিন, অ্যাটলিস্ট এডমিশনের বইগুলো বাসায় কিনে আনবা যদি না কেনা থাকে। বুঝতে পারছো ভাইয়ের কথাটা? এবং হচ্ছে আমাদের তো ভার্সিটি প্রোগ্রাম আছে, যদি আমার সাথে তুমি তোমার যাত্রাটা করতে চাও, আমি তো তোমার পুরো দায়িত্বটা নিয়ে নিছি, কিভাবে চান্স পাইতে হবে ভার্সিটি প্রোগ্রামে বা ভার্সিটিতে তোমাকে কিভাবে চান্স পাইতে হবে এই দায়িত্বটা তো আমি নিয়ে নিছি। সো এই জিনিসটা মাথায় রাখবা সাকিব ভাইয়ার, আমার সাথে চললে ইনশাল্লাহ তোমার কোনো প্যারাই থাকবে না যদি আমার কথা মতো শুনো। এখন যদি মনে করো ব্যাচে ভর্তি হয়ে আর ক্লাস করার দরকার নেই, সাকিব ভাইয়ের ব্যাচে আসেই তো অটোমেটিক নবম হয়ে যাব, ব্যাচের একটা ছেলে নবম হয়েছে অটোমেটিক 18তম হয়ে যাব, এরকম করলে হবে না। ভাইয়ের প্রত্যেকটা কথা শুনতে হবে, বুঝে গেছে? তাইলেই তুমি গেইনার হবা। অ্যাটলিস্ট আর কিছু না, তুমি যদি ডেলি 5 ঘন্টা করে পড়ালেখা করো ভাইয়ের কথা শুনে, এবং তুমি যদি পড়ালেখা করো 5 ঘন্টাই লাগবে, ডেলি 5 ঘন্টা করেও যদি পড়ালেখা করো, জাস্ট রিভাইজ দিয়ে যাও পড়াগুলা, ইনশাল্লাহ তোমার বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। আর যদি ঢাবি ক্র্যাক করতে চাও, ভাইয়ের প্রত্যেকটা কথা ফলো করতে হবে ইনশাল্লাহ। ভাইয়া যেটা পড়তে বলবো ওইটা পড়বা, ভাইয়া যেটা বাদ দিতে বলবো এটা থেকে প্রশ্ন আসবে না, তুমি ওইটা বাদ দিয়ে দিবা, ইনশাল্লাহ দেখবা হচ্ছে সব কিছু সহজ হয়ে যাবে। আমি তো মনে করো উসিল্লা একটা তোমাকে রাস্তা দেখায় দিব, বাট তুমি যদি পরিশ্রম করো আল্লাহ তাআলা ইনশাল্লাহ তোমার সহায় হবে। আসো, ভয় পায় না, আমি কাউকে ডিমোটিভেট করার জন্য কিছু কথা বলি নাই, বাট বাস্তব অভিজ্ঞতা। কেউ যদি আগে থেকে হচ্ছে ট্যুরের প্ল্যান করে রাখো, একটু 3 মাস পিছাও, লাইফে অনেক ট্যুর করতে পারবা। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে দেখবা হচ্ছে ফ্রিতেই কত ট্যুর পাচ্ছ, ফ্রিতে, সিরিয়াসলি লাক্সারিয়াস ট্যুর পাবা। আসো, কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি হয়? কোয়ান্টাম সংখ্যা বাড়লে এই প্রশ্নটা মানে হচ্ছে এন এর মান বাড়া। এই প্রশ্নটা মানে কি আমাদের এন এর মান বাড়া, এই প্রশ্নটা মানে কি এন এর মান বাড়া। তাহলে কি হবে? পরমাণুর আকার কমে? কখনোই না, কারণ এন এর মান বাড়তেছে মানে কি কক্ষপথের সংখ্যা বাড়তেছে। কক্ষপথের সংখ্যা বাড়লে পরমাণুর আকার এমনিই বাড়ে। কক্ষপথের সংখ্যা বাড়লে কি হয়? পরমাণুর আকার এমনিই বাড়ে। পরমাণুর ব্যাসার্ধ কমে? আকারই কমে না, ব্যাসার্ধ কমার তো কোনো প্রশ্নই আসে না ভাই। পরমাণুর শক্তি বাড়ে? আচ্ছা, পরমাণুর হচ্ছে শক্তি তো কখনো বাড়ে না, কক্ষপথ বাড়তেছে, পরমাণুর শক্তি বাড়বে না। তো ই এর প্রতি নিউক্লিয়াস, ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে। ধরো হচ্ছে এই যে ইলেকট্রনটা এখানে যেটা আছে তার সাথে নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যাবে। সো দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে? ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণটা ছিল সেটা একেবারে ভ্যানিশ হয়ে যায়, কমে যায়। পরের প্রশ্নটায় যাই। আঞ্জুমান আপু, একটু পানি খাওয়া না রে ভাই, তোমরা মাইন্ড করো না, ক্লাসের মাঝখানে একটু পানি খাবো আর কি, অফিস থেকে ডিরেক্ট এসে পড়ছি, পানি খাওয়ার সুযোগ পাইনি। আসো, L = 1 অনুমোদিত মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? একটু বোঝার চেষ্টা করো। L যদি 1 হয়, একটু বোঝার চেষ্টা করো, L = 1 অনুমোদিত মোট ইলেকট্রন সংখ্যা কয়টি? সো L = যদি 1 হয় তাহলে সেটাকে আমরা কি বলি? L এর মান 1 হইলে সেটা হচ্ছে p অরবিটাল। একটু বোঝার চেষ্টা করো, আমরা সবাই জানি L এর মান যদি 0 হয় তাহলে সেটা s অরবিটাল। L এর মান যদি 2 হয় তাহলে d অরবিটাল। L এর মান 3 হইলে f অরবিটাল। তো p অরবিটাল কয়টা? আমরা জানি 3টা। p অরবিটাল কয়টা? 1 2 3। 3টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? 6টা। উত্তর হচ্ছে 6। বিউটিফুল ভাবে উত্তর কত আমাদের? 6। বুঝতে পারছো কিনা ভাইয়াকে কাইন্ডলি বইলো, বুঝতে পারছো কিনা? ওকে, নাইস। তারপরে আসো, আয়রন 2+ আয়নে, একটু বোঝার চেষ্টা করো। আয়রন 2+ আয়নে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টা? কি বলছে? ডি অরবিটালে। তো এই প্রশ্নটা তুমি যদি সলভ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? দেখো, আয়রনের ইলেকট্রন বিন্যাস করতে হবে। আয়রন কত? 26 না ভাইয়া? এভাবে করবা। আর্গন 18টা ইলেকট্রন শেষ, আর্গন। তারপর কি আসবে? 4s, তারপরে 3d। তাহলে কি হবে? 4s2 3d 6। সো একটু বোঝার চেষ্টা করো, আয়রন থেকে যদি তুমি হচ্ছে 2টা ইলেকট্রন সরাইতে চাও 2+, তাহলে কি হবে? এই যে 4s সবচেয়ে বাইরের স্তর, যদিও 4s আগে ইলেকট্রন ঢুকছে, বাট বের হওয়ার সময় সবচেয়ে বাইরের স্তর থেকে ইলেকট্রন আগে যায়। সো 4s থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, তাহলে কি হবে? আর্গন 3d 6 থাকবে। তাহলে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 6টা। ডি অরবিটালে কয়টা আছে ইলেকট্রন? 6টা। দ্যাটস আওয়ার অ্যান্সার। আমাদের অ্যান্সার কত? 6টা। আমাদের অ্যান্সার কত? 6টা। একেবারে ইজি।
এর থেকে সহজ কিছু হইতে পারে না। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার কিনা সবাই একটু কাইন্ডলি কমেন্ট করো। পরের প্রশ্নে যাই ভাইয়া, পরের প্রশ্নে 3D অরবিটালের জন্য m এর কোন সেট হবে? কি বলছে? 3D অরবিটালের জন্য। দেখো একটু বোঝার চেষ্টা করো, এই যে 3 মানে কি? এই 3 যেটা দেখতেছো এটা হচ্ছে n এর মান, আর এই d মানে একটু বোঝার চেষ্টা করো, d অরবিটালের জন্য spd, এখানে l এর মান কত? l এর মান d অরবিটালের জন্য spd, l এর মান কত? 3। কারণ তুমি m এর মান যখন বের করতে যাবা তোমার অলওয়েজ l এর মান লাগবে। একটু আগে লেখায় দিছিলাম, দেখো একটু আগে দেখায় দিছিলাম, একটার সাথে আরেকটা লিঙ্কেজ করো। দেখো l এর মান 2 হইলে, l এর মান 2 হইলে d অরবিটাল, l এর মান 3 হইলে f অরবিটাল। বুঝতে পারছো? সো d অরবিটালের জন্য l এর মান কত? 2 সরি ভাই 2। তো l এর মান যদি 2 হয়, m এর মান কত? l এর মান যদি 2 হয়, m এর মান কত আমরা জানি? 0 সহ প্লাস মাইনাস l, অর্থাৎ l এর মান 2 হলে m এর মানটা কত আসবে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। ঠিক আছে, প্লাস মাইনাস একসাথে দিলাম, এত সময় নষ্ট করার দরকার নেই। তাহলে আমার উত্তরটা কত? সি নাম্বারটা। আচ্ছা, বি নাম্বার কখন হইতো ভাইয়া? যখন l এর মান তোমার 1 হইতো। একটু বোঝার চেষ্টা করো, l এর মান যখন 1 হইতো, যদি এইখানে 3D না থেকে 3p থাকতো তখন অ্যান্সার হয়ে যেত বি। দেখো 3p এর জন্য অ্যান্সার কি হয়ে যেত? বি, কারণ p এর জন্য l এর মান। যদি এইখানে 3f তো সম্ভব না, এইখানে যদি মনে করো 4f থাকতো তাহলে অ্যান্সার হয়ে যেত ডি। দেখো এইভাবে একটা প্রশ্নের ভিতরে হাজারগুলো প্রশ্ন তুমি নিয়ে আসবা, তাহলে তোমার পড়াটা ক্লিয়ার হবে, তাহলে তুমি বুঝতে পারবা, ফিল করতে পারবা। আসলে পড়ালেখাটা ফিল করার জিনিস, মুখস্থ করার জিনিস না। সিরিয়াসলি ম্যান, পড়ালেখাটা কিসের জিনিস? ফিল করার জিনিস, নিজের ভিতরে ঢুকানোর জিনিস। যেই দিন হচ্ছে তুমি ফিল করতে পারবা ওই দিনই তুমি গেইনার, ওই দিনই তুমি গেইনার। ওকে, তারপরে আসো পরের প্রশ্নটা যাই। নিকেল 28 এর কতগুলো ইলেকট্রনের জন্য n+l4 হয়? সুপার ইম্পর্টেন্ট। দেখি কারা অ্যান্সারটা দিতে পারো, আমি অপেক্ষা করব। দেখি, আমি রিয়েল ট্যালেন্ট খুঁজবো। সবাই 16 নাম্বারটার অ্যান্সার দিবা সবাই। কি রে জিহান বাপ্পি, তুই কি সাদিয়ারে খুঁজতে আইছ? হ্যাঁ, কাম নাই কাম বেডা, পরীক্ষা না 2 দিন পরে বাবা, এত সাদিয়া করো কেন? হ্যাঁ, অবশ্য আমার মা ও সাদিয়াকে খুঁজছে আর কি। আমাদের বাসায় হচ্ছে একটা মেয়ে কাজ করতো, তার নাম ছিল সাদিয়া আর কি। সিরিয়াসলি মিথ্যা কথা বলতেছি না। সো ও হচ্ছে মানে বাড়িতে ঘুরতে যাওয়ার কথা বলে আর কি, মানে আর ব্যাক করে না। মানে ওরে আম্মু ডেইলি ফোন দিয়ে তেলায় আর কি, সাদিয়া আসো, বাসায় কাজ কাম করার মানুষ নাই। হেতে নাকি হেতের হচ্ছে মনে করো এই যে কি জানি আমাদের কে জানি খুঁজতেছে আর কি, জিহান, হ্যাঁ জিহানের সাথে হারায় গেছে আর কি। ওকে, তো সাদিয়া টপিক বাদ, এটার উত্তর দেখি কারা কারা দিছে আর কি। অনেকেই ডি দিচ্ছে, ঠিক আছে। ওকে ওকে ওকে, আমরা সামনে যাই। এই তোমরা একটু শেয়ার দিয়ে দাও না ভাই, তোমাদের শেয়ার খুবই কম হয়। একটা জিনিস বারবার বলতেও তো আমাদের লজ্জা লাগে, তাই না? ভাইয়ের দিকে তাকায় একটু শেয়ার দিয়ে দাও। এই যে এত কাশি টাশি দিয়া কষ্ট করা সত্ত্বেও ক্লাস নিচ্ছি। দেখো n+l এর মান যখন 4 হয়, তো তোমাকে কি করতে হবে? নিকেলের ইলেকট্রন বিন্যাস আগে করতে হবে। সো ভাইয়া সুন্দরভাবে ইলেকট্রন বিন্যাস করছি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d8। সো 1s এর জন্য n+l এর মান কত? n এর মান 1, l এর মান কত? s এর জন্য l এর মান 0, তাহলে n+l এখানে 1। 2s এর জন্য n+l 2, 2p এর জন্য n+l কত? 3, কারণ n এর মান 2, l এর মান কত? এখানে 1, কারণ 2p। 3s এর জন্য কি? 3, 3p এর জন্য পাইছি হচ্ছে 4, 4s এর জন্য পাইছি 4, এবং 3d এর জন্য পাইছি n+l এর মান 5। এইটুক সবাই ক্লিয়ার? কিভাবে? এই যে 3p, তো এই দুইটা পাইছি আমি 4, এই দুইটা n+l এর মান কি পাইছি ভাইয়া? 4। তাহলে আমার কয়টা ইলেকট্রন আছে? 6টা আর 2টা, টোটাল 8টা ইলেকট্রন আছে। উত্তর কত? ডি নাম্বারটা। উত্তর কত? ডি নাম্বারটা। উত্তর কি আমাদের? ডি নাম্বারটা, ঠিক আছে? উত্তর কিন্তু আমাদের ডি নাম্বারটা। আমি আবার বলতেছি। দেখো প্রথমত তোমাকে যখন এরকম কোনো একটা অ্যাটম দিয়ে দিবে বা পরমাণু দিয়ে দিবে, একটু বোঝার চেষ্টা করো আর কি, তখন তোমাকে যে কাজটা করতে হবে
তার ইলেকট্রন বিন্যাস করতে হবে। সো আমি ঠিক সেমভাবে নিকেলের ইলেকট্রন বিন্যাস করছি। তারপরে কি করছি, আমি n+l প্রত্যেকটার জন্য বের করছি। যেমন 1s এর জন্য n+l এর মান কত 1, 2s এর জন্য n+l এর মান কত 2, 2p এর জন্য n+l এর মান কত 3, 3s এর জন্য n+l এর মান কত 3, 3p এর জন্য n+l এর মান কত 4, 4s এর জন্য n+l এর মান কত 4 এবং 3d এর জন্য 5। সো আমাদের বলছে কতগুলো ইলেকট্রনের জন্য n+l = 4 হবে। তাহলে 3p তে 6টা ইলেকট্রন, 4s এ 2টা ইলেকট্রন, টোটাল কয়টা ইলেকট্রন 8টা ইলেকট্রন। সো এই 8টা ইলেকট্রনের জন্য আমাদের n+l এর মান কি হবে 4 হবে আর কি। ক্লিয়ার সবাই, ক্লিয়ার, সামনে যায় আর কি। তারপর দেখো l = 2 এবং n = 3 হলে কোন অরবিটাল নির্দেশ করে, l = 2 এবং n = 3। দেখো n এর মান 3, l 2 হইলে এটা d অরবিটাল, তাহলে আমাদের কি হয়ে গেছে 3d। বুঝা গেছে, আগে যেটা করছিলাম আর কি একই জিনিস, l এর মান 2 হলে। এখন যদি l এর মান 3 বলতো তাহলে 3f, যা সম্ভব না, 3f তো সম্ভব না আর কি। তারপর দেখো কোন পরমাণুর ক্ষেত্রে কোন পরমাণুর ক্ষেত্রে নিচের কোনটি অসম্ভব, মানে কোনটা ভুল। এটার একটা শর্টকাট টেকনিক বলি, সাকিব শর্টকাট। দেখো তুমি s p d f লিখবা, কি লিখবা সিরিয়ালি 1 2 3 4। এর কম হইলে একটু বোঝার চেষ্টা করো, 2p এর কম হইলেই সেটা অসম্ভব, 3d এর কম হইলেই সেটা কি অসম্ভব, 4f এর কম হইলেই কি সেটা অসম্ভব। এখন তুমি আমারে বলো, দেখো টেকনিকটা তোমার মাথায় কিভাবে ঢুকে। তোমার এখানে কি আছে 4f আছে, তাহলে 3f সম্ভব কখনোই না, 3d আছে 2d সম্ভব কখনোই না। দেখো এইগুলো পরীক্ষায় আসে না কিন্তু। তারপরে দেখো 2p সম্ভব, 1p সম্ভব কখনোই না। বুঝা গেছে, তাহলে কোনটা সম্ভব, অসম্ভব। 1s সম্ভব, 2p সম্ভব, তারপর f এর ক্ষেত্রে 3f সম্ভব না। বুঝা গেছে, এটাই কি আমাদের অ্যান্সার। 4dও কিন্তু সম্ভব, কারণ ডিটা স্টার্ট হয় 3 থেকে 4 5 6 এই পর্যন্ত যায় কিন্তু। আসো পরের প্রশ্নে যাই আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যায় আছি। তারপর দেখো একটি পরমাণুর দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কয়টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। এটা কি পলির বর্জন নীতি। বাংলা লিঙ্ক ডায়াল নাম্বার জানো না তোমরা, *124#। ঠিক আছে, বাংলা লিঙ্ক ডায়াল নাম্বার জানো কিনা একটু খেয়াল করো, *124# বাংলা লিঙ্ক ডায়াল নাম্বার বা বাংলা লিঙ্কের রিচার্জ নাম্বার আর কি। তুমি যদি বাংলা লিঙ্কে নাম্বার চেক করতে চাও বা হচ্ছে ফোনে কত টাকা ব্যালেন্স চেক করতে চাও আর কি। এখন একটু বোঝার চেষ্টা করো, এটা কিভাবে মনে রাখবা, একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের, এটা কি পরমাণুর দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না। 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি হবে না, কখনো সেম হবে না। বুঝে গেছে, সেম হবে না। সো আমাদের কি আছে, একটি পরমাণুর দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কয়টি কোয়ান্টাম সংখ্যার মান একই হইতে পারে না আর কি। ঠিক আছে, উত্তর কত আমাদের 4টি। ওকে, তারপরে আসো আমাদের উচ্চ শক্তি স্তরের অরবিটাল কোনটি, একটু বোঝার চেষ্টা করো। কি বলছে, উচ্চ শক্তির অরবিটাল কোনটি আমাদের। তো উচ্চ শক্তি মানে কি, যার n+l এর মান বেশি সেটাই কি উচ্চ শক্তির অরবিটাল হবে। আমার সাথে পড়ো, যার n+l এর মান বেশি সে কি উচ্চ শক্তি স্তর হবে। এখানে যদি n+l দেখি, 4 যোগ f এর মান কত 3 7, এখানে যদি আসি 5, এখানে যদি আসি 6, এখানে 6, তাহলে n+l এর মান কার বেশি, 4f এর বেশি। n+l এর মান কার বেশি ভাইয়া, 4f এর বেশি। তাহলে উত্তর কি আমাদের, উত্তর হচ্ছে এ নাম্বারটা। ওকে নাইস, তোমরা অনেক ফাস্ট, তোমরা অনেক অ্যাডভান্স। তার মানে তোমরা যেহেতু সঠিক অ্যান্সার দিতে পারতেছো, বুকের ভিতরে একটা কনফিডেন্স আনো, আমি রাইট ট্র্যাকে আছি, আমার এমসিকিউ ভালো হবে। 12টার ভিতরে 12টাই কোপায়া দিব। ঠিক আছে, 25টার ভিতরে 12টা, সরি 25টার ভিতরে 12টাই কোপায়া দিব। 12তে 12 আমার এমসিকিউতে নিশ্চিত। এই বিলিফটা রাখো। আসো পরের প্রশ্নটা দেখি, নিচের কোনটি সঠিক। আচ্ছা এই জিনিসটা মাথায় রাখবা আর কি, আমি একটু মজা করে পড়াই। দেখো n, l, m, একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে নাতি বা তুমি, নাতি। ঠিক আছে, n, l, m পড়াচ্ছি। একজন হচ্ছে দাদা, একজন হচ্ছে বাবা, একজন হচ্ছে নাতি। একটু বোঝার চেষ্টা করো আর কি। দাদা সবসময় কি বাবার থেকে বড় হবে না, দাদা সবসময় কি হবে, বাবার থেকে বড় হবে। দাদা কি হবে, সবসময় বাবার থেকে বড় হবে।
আর বাবা ছেলের সম্পর্কটা একটু বোঝার চেষ্টা করো, বা বাবা নাতির সম্পর্কটা, এই জিনিসটা মাথায় রাখবা। বাবা অলওয়েজ নাতি থেকে বড় হবে, কিন্তু বাবা কি কখনো ছেলে থেকে ছোট হইতে পারে? কখনোই হইতে পারে না। সো এত কিছু মাথায় রাখার দরকার নেই, এত কিছু বাদ দাও, এইসব হাবিজাবি জিনিস পরে পড়াবো না, এডমিশনের সময় পড়াবো না। সো একটা জিনিস মাথায় রাখবে, এন এর মান অলওয়েজ এল এর মান থেকে বড় হবে। আর এল আর এম এর আরেকটা সম্পর্ক মাথায় রাখবা, এল এর মান এম এর মান থেকে বড় হবে, মাঝে মাঝে এল আর এম সমান হইতে পারে। আর এস এর মান অলওয়েজ হয় প্লাস হাফ হবে, না হয় মাইনাস হাফ হবে। এস এর মান কি হবে? অলওয়েজ হয় প্লাস হাফ হবে, না হয় কি হবে তোমার মাইনাস হাফ হবে। তাহলে একটু চেক করি প্রত্যেকটা। এখানে কি এন এর মান 2, এল এর মান 0, এম এর মান -1। দেখো এল এর মান থেকে এম এর মান কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, প্লাস মাইনাস হিসাব করবে না। সো এখানে ভুল আছে, বলছে কোনটা সঠিক। দেখো এখানে এন এর মান এল এর মান সমান হয়ে গেছে। আমরা কি বলছিলাম? এন এর মানটা এল এর মান থেকে অলওয়েজ বড় হইতে হবে, সমান হইতে পারবে না, এটাও ভুল। তারপর দেখো এন এর মান এল এর মান থেকে বড়, আবার এল এর মান এম এর মান সমান, ঠিক আছে, এস এর মান প্লাস হাফ, এইটাই সঠিক। পরেরটা কি ভুল না সঠিক একটু দেখি। এন এর মান এল এর মানের থেকে বড়, এটা ঠিক আছে, বাট এল এর মান আর এম এর মান যদি মিলাইতে যাও, এল এর মান থেকে এম এর মান বড় হয়ে গেছে। সো এইটাও ভুল। সবাই কি বুঝতে পারছো কিনা কাইন্ডলি ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও। সবাই কি বুঝতে পারছো কিনা কাইন্ডলি ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও। উত্তর কিন্তু সি। ওকে, ইফতি সঠিক উত্তর দিয়েছে, নেপাল চাকমা সঠিক উত্তর দিয়েছে, শিশির সিংহা সঠিক উত্তর দিয়েছে, সারা ওকে 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 নাইস। সবাই ক্লিয়ার? তাহলে সামনেরটা আগাই। ক্লোরিন পরমাণুর বিজোড় ইলেকট্রনের জন্য কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক? একটু বোঝার চেষ্টা করো কি বলছে। বিজোড় ইলেকট্রন, কিছু ট্রিকি প্রশ্ন দিয়ে দেয় আমাদেরকে, কিছু ট্রিকি প্রশ্ন দিয়ে দেয়। ক্লোরিন পরমাণুর বিজোড় ইলেকট্রনের জন্য কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক? কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক? একটু বোঝার চেষ্টা করো আমাদের। তাহলে আমরা যদি দেখি ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা, ক্লোরিন কত? 17, নিয়ন 10টা চলে গেল, 3s2 3p5। এখন এই পিটাকে আমরা ভাঙাবো। পি অরবিটাল কয়টা? 3টা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? 3টা ভাগে বিভক্ত। একটু বোঝার চেষ্টা করো আর কি, একটু বোঝার চেষ্টা করো। 5টা অরবিটাল, প্রথমগুলা প্রবেশ করলো, তারপরের গুলাও প্রবেশ করলো। তো বিজোড় ইলেকট্রন কোনটা? এই যে এইটা, শেষেরটা আর কি। সো কি বলছে, এর জন্য কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক? সো একটু বোঝার চেষ্টা করো আর কি। আমরা যদি একটু খেয়াল করি আর কি, আমাদের 3p অরবিটালে আছে বিজোড় ইলেকট্রনটা। কোন অরবিটালে? 3p-তে আছে। কোথায় আছে? 3p-তে। তো এই যে এইগুলা যে সিরিয়ালি দেওয়া আছে, একটু দেখো, এগুলা যে সিরিয়ালি দেওয়া আছে, প্রথমটাকে n ধরতে হবে, তারপরেরটাকে l, তারপরেরটা m, এইভাবে মাথায় রাখবা। প্রথমটাকে n, তারপরেরটাকে l, তারপরেরটা কি হবে? তোমার m হবে। সো n এর মান অলওয়েজ 3 হইতে হবে। সো প্রথম যে অপশনটা আছে এটা কেটে দিবা। আচ্ছা, আবার যেহেতু p বলছে l এর মানটা অলওয়েজ 1 হইতে হবে। p অরবিটালের জন্য l এর মান কত? 1। তাই দেখো এই মাঝখানেরটা, এটাও 0 আছে, এটা নাই, এটাও 0 আছে, নাই। উত্তর কিন্তু বেরিয়ে গেছে। তুমি যদি ভুল উত্তরগুলো কেটে দিতে পারো, অটোমেটিক তুমি সঠিক উত্তর বের করে ফেলতে পারবা। এটাই হচ্ছে এডমিশনের একটা বড় ট্রিক। এটাই কি এডমিশনের একটা বড় ট্রিক। তুমি যদি ভুল উত্তরগুলো বাদ দিয়ে দিতে পারো, তাহলে তুমি সঠিক উত্তরগুলো। এবং আমার গত বছরের ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার যারা আমার ব্যাচে পড়ে নাই, বাট ওরা চান্স পেয়ে আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছে যে হচ্ছে আমি আমার চ্যানেলে তো সব এডমিশনের ক্লাস, একাডেমিকের ক্লাস হচ্ছে, রাসায়নিক পরিবর্তন শর্ট সিলেবাসটা পাবা, পরিমাণগত রসায়ন শর্ট সিলেবাসটা পাবা, আর যা বাকি প্রায় 300 ভিডিও এডমিশনের উপর। সো ওরা বলছে ভাইয়া আপনি যেভাবে ক্লাসে প্র্যাকটিস করাইছেন, জাস্ট আমি ওইভাবে প্র্যাকটিস করছি, আমি এডমিশনের প্রসেস বুঝে গেছি। সো তোমাকে একটা জিনিস খেয়াল করে, একটা রিকোয়েস্ট, ভাইয়া যেভাবে হচ্ছে সলভগুলা করতেছি, এইভাবে তুমি যদি সলভ করে যাও, ইনশাল্লাহ তোমার কোনো প্রাইভেটও দরকার নেই, নিজে নিজেই পারবা। ঠিক আছে? সো একটা প্রসেস হচ্ছে বাদ দেওয়া। তুমি কিভাবে কতটুক বাদ দিতে পারতেছো। এই তোমাদের কি বেশি কথা বললে কি ভাইয়া কি বেশি কথা বলে ফেলতেছি? বাট এই গাইডলাইনগুলো কাজে লাগবে। অনেকে তোমাকে পেইড ব্যাচেও এইভাবে গাইডলাইন করবে না, আমি তো নিজের আপন বড় ভাইয়ের মতো তোমাকে গাইড করতেছি, বুঝতে পারছো? আমার তো তোমার এখান থেকে কোনো চাহিদা নেই, আমি চাই তোমরা ভালো করো, কারণ হচ্ছে তোমরা ভালো করলে দিন শেষে আমাদের পরিতৃপ্তি আসে। কারণ কাজই করতেছি এডুকেশনটা কিভাবে উঠানো যায়, আমাদের প্ল্যানই হচ্ছে বাংলাদেশে এডটেকটা গ্রো করবে।
ঢাকার বাইরের একটা স্টুডেন্ট যেন হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট সার্ভিস পায়। ঢাকার বাইরে অনেক স্টুডেন্ট ভালো টিচার পায় না, তারা ঢাকায় আসে, ঢাকায় এসে ম্যাচের বাজে পরিবেশে অসুস্থ হয়ে যায়, খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে, কোচিংয়ের অজস্র প্রতিযোগিতায় টিকতে পারে না। সিরিয়াসলি এইভাবে হাজারো মেধাবী ধ্বংস হইতে দেখছি। বাট না, এখন ঘরে বসে মায়ের কোলে মাথায় দিয়ে মায়ের হাতের রান্না খেয়ে তুমি ভালো রেজাল্ট করবে, এইটা আমাদের মোটো। কেন ঢাকা আসতে হবে? এখন আধুনিক যুগ, 3G যুগ, 3G না 4G, সামনে নাকি 5G আসবে, 3G বন্ধ করে দিবে। সো তোমাকে স্মার্ট হইতে হবে, বুঝতে পারছো? ঢাকা আসলেই যে তুমি প্রো হয়ে যাবে এরকম না, ঘরে বসেই প্রো হইতে পারবে, এবং ঘরে বসে আরও বেশি প্রো হইতে পারবে। কারণ হচ্ছে ধরো তুমি গ্রামে থাকো, গ্রামে হচ্ছে তুমি গাছপালা দেখতেছো, সবুজ প্রকৃতি দেখতেছো, পুকুরে গোসল করতেছো, মাছ ধরতেছো, মাঝে মাঝে বাবার কাজে হেল্প করতেছো, মানে বিশাল একটা মাইন্ড ফ্রেশনেস কাজ করবে। বাট ঢাকা আসলে সারাদিন পেপি 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 অয় আগে বাড়াই, দেখবা হচ্ছে একদম অন্যরকম কন্ডিশন। সারাদিন গাড়ির সাউন্ড, রিক্সার বেলের সাউন্ড, নিচে নামবা দেখবা হচ্ছে গেট থেকে বেরোয় 2 রিক্সাওয়ালা মারামারি লেগে গেছে, 2 চাচা মারামারি লেগে গেছে, একজন গালি দিতেছে। মানে তোমার যে পড়ালেখার যে একটা সুস্থ মাইন্ড, শেষ, সব হাওয়া হয়ে যাবে, বুঝতে পারছো? সো অ্যাটলিস্ট মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য তোমাকে পড়তে হবে। আসো পরের প্রশ্নটা যাই। আমাদের আগের পেজে কি কিছু প্রশ্ন ছিল নাকি? প্রশ্নটা ছিল পি উপশক্তি স্তরের জন্য, একটু বোঝার চেষ্টা করো। পি উপশক্তি স্তরের জন্য, হ্যাঁ, উপশক্তি স্তরের জন্য, পি উপশক্তি স্তরের জন্য, পি উপশক্তি স্তরের জন্য কি বলছে? এল এর মান 1, এটা রাইট। এম এর মান 0 + 1 - 1, এটাও রাইট, কারণ এল এর মান 1 হলে এম এর মান 0 + 1 - 1 হবে। অরবিটাল সংখ্যা 2, অরবিটাল সংখ্যা তো 2 না ভাই, অরবিটাল সংখ্যা 3টা না, তাহলে উত্তর কত? 1 এবং 2। উত্তরটা কত আমাদের? 1 এবং 2। তারপরে দেখো আমাদের একটা শেল দিয়ে দিছে, এক্স শেল, ওয়াই শেল। প্রধান কোয়ান্টাম সংখ্যা দিছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি? এন এর মান 3, এন এর মান 4। সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে দিছে, এন এর মান 3 হইলে 0 1 2, এবং এন এর মান 4 হইলে আমরা জানি 0 1 2 3। ওকে, মানে কি n - l পর্যন্ত আর কি, n - 1 পর্যন্ত, 0 থেকে n - 1 পর্যন্ত, এটাই বুঝাইছে আর কি। তো কি বলছে দেখো, উদ্দীপকের ওয়াই শেলে, নাইস, ওয়াই নিয়ে কাজ, দ্বিতীয় ঘর নিয়ে, মোট চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কয়টি? জোস একটা প্রশ্ন। উদ্দীপকের ওয়াই শেলে মোট চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কয়টি? জোস একটা প্রশ্ন কিন্তু, হ্যাঁ। উত্তর কি হবে বলো তো? উত্তর কি হবে? মনে রাখবা এইখানে অরবিটাল সংখ্যাই, একটু মাথায় রাখো, অরবিটাল সংখ্যাই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এম। অর্থাৎ অরবিটাল সংখ্যার যদি এন এর মান দেওয়া থাকে, আমি তোমাকে টেকনিক পড়াইছিলাম, সেটা কি? এন স্কোয়ার। অস্থির একটা টেকনিক পড়াইছিলাম না, এন স্কোয়ার, অর্থাৎ 4 কি স্কোয়ার করে দাও, 16 হয়ে যাবে। দ্যাটস আওয়ার অ্যান্সার। আর যদি ইলেকট্রন বলতো 2n স্কোয়ার, 32 হইতো উত্তর। যদি ইলেকট্রন বলতো তাহলে কি হয়ে যেত? 2n স্কোয়ার। আসো, ওকে নাইস, সবাই বুঝতে পারছো। সামনে আগাই আমরা, সামনে আগাই। একটু খেয়াল করো, উদ্দীপকের এক্স কক্ষপথে, উদ্দীপকের এক্স কক্ষপথে 1 2 3 3টে ইনফরমেশন দেওয়া আছে, কোনো ডি অরবিটাল থাকতে পারবে না। আচ্ছা, উদ্দীপকের এক্স কক্ষপথটা কোনটা? উদ্দীপকটা দেখি, এক্স কক্ষপথে। আচ্ছা, আমরা হচ্ছে এক্সটাকে হচ্ছে দেখে নেই আর কি, বা এটা যদি একটু কাট করে নেওয়া যায় দেখি। আচ্ছা, এটা কাট করা যাবে না। আচ্ছা আচ্ছা, ফিক্স পিকচার তো। আচ্ছা দেখি, উদ্দীপকের এক্স কক্ষপথে কোনো ডি অরবিটাল থাকতে পারবে না, এটা তো ভুল। কারণ হচ্ছে এখানে তো ডি অরবিটাল থাকবে, দেখো এস পি ডি, তাহলে প্রথমটা ভুল। আচ্ছা, প্রথমটা ভুল। আচ্ছা, আমরা পেনে যাই, প্রথমটা ভুল। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মোট ইলেকট্রনের অর্ধেক হবে, ইয়েস, এটা আমরা জানি, একটু আগেই দেখছি। মোট ইলেকট্রন সংখ্যা এখানে কয়টা হইতো? 32টা, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কয়টা? 16টা। এটা আমরা দেখছি, তাই না? এটা আমরা দেখছি। আচ্ছা, পরের পেজে যাই। 3p শেলে 3টি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, 3টি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে। আচ্ছা, 3p শেলে একটু খেয়াল করো, 3p শেলে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 3টা হবে। দেখি
3p p যদি হয়, হ্যাঁ ইয়েস, অরবিটাল সংখ্যায় পিতে কয়টা অরবিটাল? 3টা অরবিটাল, এবং অরবিটাল সংখ্যায় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটাও আমরা রাইট। তাহলে উত্তর কত? 2 আর 3 বি নাম্বারটা। উত্তরটা কত আমাদের? 2 আর 3 বি নাম্বারটা। তারপর দেখো পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দাও, 3 স্টার। পরের প্রশ্নটা 26 নম্বর প্রশ্নটা 3 স্টার প্রশ্ন। ভাইয়া 4 স্টার দিছি, মানে হচ্ছে এইখানে একটা প্রশ্নেই 2টার উত্তর আছে, একটা প্রশ্নে কি আছে? 2টার উত্তর আছে। দেখো প্রথমটা, কোন স্থানে অরবিটাল পাওয়ার সম্ভাবনাকে কোনটি দ্বারা প্রকাশ করা হয়? দেখো সবাই উত্তর দাও তো, এটা কি হবে? সবাই উত্তর দাও, কাইন্ডলি উত্তরটা দাও। কোন স্থানে অরবিটাল পাওয়ার সম্ভাবনা কোনটি দ্বারা প্রকাশ করা হয়? সবাই একটু কাইন্ডলি উত্তর দাও, সবাই একটু উত্তর দাও। তোমরা একটু ফ্রেন্ডদেরকে শেয়ার দিয়ে দাও, তোমাদের অনেক ফ্রেন্ড কমে গিয়েছে। ওকে ওকে, হাবিবা সুলতানা অনেক স্মার্ট হয়ে গেছে, ভুল পাইলে বাকিগুলা চেক করা লাগে না আসলেই। আচ্ছা, উত্তর হচ্ছে সাই স্কোয়ার। একটু বি নাম্বারটা, উত্তরটা কি আমাদের? সাই স্কোয়ার। আর সাইটা কি? 3D অঞ্চলে ইলেকট্রনের অবস্থান। একটু বোঝার চেষ্টা করো, সাই স্কোয়ার আর সাই, এটার পার্থক্যটা জানা লাগবে তোমাকে। সাই স্কোয়ার কি? কোনো স্থানে অরবিটাল পাওয়ার সম্ভাবনা। সাই স্কোয়ার কি? কোনো স্থানে অরবিটাল পাওয়ার সম্ভাবনা। আর সাইটা কি আমাদের? সাইটা হচ্ছে 3D অঞ্চলে, একটু বোঝার চেষ্টা করো, সাইটা কি আমাদের? 3D অঞ্চলে ইলেকট্রনের অবস্থান। একটা হচ্ছে পাওয়ার সম্ভাবনা, আরেকটা কি? অবস্থান। দুইটা কিন্তু দুই জিনিস, প্যাচ লাগানো যাবে না। দুইটা দুই জিনিস, প্যাচ লাগানো যাবে না। আচ্ছা, পরের পেজে যাই আমরা। দেখো কি বলছে, কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? একটু সবাই উত্তর করো। মনে রাখবা, যার হচ্ছে অরবিটালের আকার ছোট, বা যেটা নিউক্লিয়াসের কাছাকাছি আছে, যে অরবিটালটা নিউক্লিয়াসের কাছাকাছি আছে, বা এখানে তুমি খেয়াল রাখতে পারো যার n+l এর মান কম, সেটা কি? ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক, অর্থাৎ 1s। 1s কি? নিউক্লিয়াসের কাছাকাছি, এবং এখানে ইলেকট্রন ডেন্সিটিটা বা ইলেকট্রনের ঘনত্বটা কি? সর্বাধিক। তারপর দেখো 4s অরবিটালে কয়টি নোড বা পর্ব থাকে? শোনো, নোড, নোড মানে কি? যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা একেবারেই নাই, বা যেখানে ইলেকট্রন মানে একটা অরবিটাল, মানে একটা পরমাণুর যে অঞ্চলে মনে করো ইলেকট্রন থাকে না, সে অঞ্চলটাকে আমাদের কি বলে? নোড। তো সো নোড বের করার সহজ একটা শর্টকাট টেকনিক হচ্ছে n-1। ঠিক আছে, এন কে আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে যদি 1 বিয়োগ দিয়ে দাও, তাহলেই তুমি কি? নোডের সংখ্যা পেয়ে যাবা, বা পর্বের সংখ্যা পেয়ে যাবা। সো আমরা এইখানে n এর মান কত? এই 4s অরবিটালে n এর মান হচ্ছে 4, তাহলে নোড কয়টা? 4 থেকে 1 বিয়োগ, উত্তর হচ্ছে 3টা। সবাই আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে একটু বইলো জি ভাইয়া বুঝতে পারছি। পরের প্রশ্নটায় ভাইয়া চলে যাই, পরের প্রশ্নটায় চলে যাই। আউপবাউ নীতি অনুসারে কোন ক্রমটি সঠিক? কোন ক্রমটি সঠিক? সো আউপবাউ নীতি সহজে বোঝার জন্য তোমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো। এস এস বা এসো এসো, প্রিয়া এসো, প্রিয়া এসো, ডিপিএসে এসো, ডিপিএস মোড়ে এসো, এবং এফডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। ঠিক আছে, এগুলো আরও বিস্তারিত পড়াবো না তোমাদের, এখন গল্প শোনার টাইম না আর কি। সো তুমি কীভাবে মিলাবা আর কি, দেখো এসগুলো আগে শুরু করবা, 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8, এস শেষ। তারপর পি দ্বিতীয় লাইনে না, 2 থেকে শুরু, 2 3 4 5 6 7। তারপর কি ডি, 3 থেকে স্টার্ট, 3 4 5 6। এফ দেখো 4 চতুর্থ লাইনে না, 4 5। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্টটা, দেখো আমরা তো আগে হচ্ছে ঘর করে করে আসতাম। এই দেখো 1s, তারপরে 2s, তারপরে এই যে পরের লাইনে চলে যাবা 2p 3s 3p 4s 3d 4p 5s। তো দেখো একটু বোঝার চেষ্টা করো, আমাদের কি 3d 4p 5s, একটু বোঝার চেষ্টা করো। 4s, আচ্ছা 4s 3d 4p, একটু বোঝার চেষ্টা করো, এই নাম্বারটাই উত্তর, 4s 3d 4p। তো তুমি যদি 30 সেকেন্ডে প্রশ্নের পাশে এই টেকনিকটা লিখে ফেলো, তাহলে তুমি ইজিলি উত্তরটা বের করে ফেলতে পারবা। তুমি যদি 30 সেকেন্ডে প্রশ্নের পাশে উত্তরটা লিখে ফেলো, তাহলে তুমি ইজিলি উত্তরটা বের করে ফেলতে পারবা। বুঝা গেছো? বুঝে গেছে? ওকে ওকে, সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? কাইন্ডলি ভাইয়াকে কমেন্ট করে দাও। আমরা অলরেডি 33টা বা 32টা এমসিকিউ করে ফেলছি। তারপর দেখো ক্রোমিয়ামে বিদ্যমান বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? সবাই একটু বলো তো, ক্রোমিয়ামে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি?
সবাই 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 কমেন্ট করো। ক্রোমিয়াম একটু বোঝার চেষ্টা করবা, ক্রোমিয়ামের কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস 24। হ্যাঁ, তো আমরা জানি আর্গন 4s1 3d5, এটা হচ্ছে ক্রোমিয়ামের, তাই না? এটা তো একটা বিজোড় ইলেকট্রনই, বাট এই ডি অরবিটাল আমরা জানি 5টা। ডি অরবিটাল কয়টা জানি? 5টা, 1 2 3 4 5, 5টা ইলেকট্রনই কি বিজোড় বা অযুগ্ম অবস্থায় আছে। সো টোটাল বিজোড় ইলেকট্রন কয়টা? এখানে 5টা আর এখানে একটা, 6টা। উত্তর কত? 6টা। অনেকে ভুল করে 5 দিয়ে দেয়, অনেকে ভুল করে কি দিয়ে দেয়? 5 দিয়ে দেয়, বাট 5 দিও না তুমি। উত্তর কত আমাদের? 6। উত্তর কত ভাইয়া? আমাদের 6টা। তারপরে আসো, কপারের 19তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করবে? কপারের 19তম ইলেকট্রনটি একটু বোঝার চেষ্টা করো। কপারেরও কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস আছে। কপার 29, দেখো আর্গন কি হয়েছে? 4s1, মানে 4s এ আগে যাচ্ছে 19 নাম্বার। এই আর্গন পর্যন্ত 18টা গেছে গা, 19 নাম্বারটা কোথায় যুক্ত হবে? 4s এ যুক্ত হবে। সো উত্তর কত? 4s। এই ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে এইচএসসিতে। তারপর দেখো, নিম্নের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নীতি প্রযোজ্য নয়? সুপার ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। 3 স্টার দাও, এই প্রশ্নটায় 3 স্টার দাও সবাই, 3 স্টার। নিম্নের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নীতি প্রযোজ্য নয়? একটু বোঝার চেষ্টা করো। হুন সাহেব কি বলে? অযুগ্ম অবস্থায় থাকতে হবে, অযুগ্ম অবস্থায়। একটু নাইট্রোজেনেরটা দেখো, নাইট্রোজেন 1s2 2s2 2p3, মানে 3টা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটালে 3টা ইলেকট্রনই অযুগ্ম অবস্থায় আছে। সো নাইট্রোজেন হুন্ডের নীতি মানে। ফসফরাস দেখো, ফসফরাসেরটা যদি দেখি, নিয়ন 3s2 3p3, এইখানেও দেখো পি অরবিটালে সেমভাবে 3টা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে। সালফারের ক্ষেত্রে যদি আসো, সালফারের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করো। সালফারে কি হয়? সালফারে হয় হচ্ছে 3s2 3p4, তাও 2টা ইলেকট্রন থাকে। দেখো সালফারের ক্ষেত্রে 3s2 3p কি 4, তাই না? তাও 2টা ইলেকট্রন বিজোড় অবস্থায় থাকে। এই যে 4 যদি হয়, 2টা ইলেকট্রন কি আছে? বিজোড় অবস্থায় আছে। বাট বেচারা ক্লোরিনের ক্ষেত্রে দেখো 3s2 3p5, একটা ইলেকট্রন শুধু বিজোড় থাকে। দেখো একটা ইলেকট্রন এই 3p5 এর ভিতরে একটা। সো এই এক্সিস্টিং পরমাণুগুলোর ক্ষেত্রে সবাই মোটামুটি কম বেশি হুন্ডের নীতি মানছে, বাট এই বেচারা মানে নাই, ক্লোরিন বেশি একটা মানে নাই। সো এই কারণে বলছে কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় আর কি। আসো পরের প্রশ্নটায় যাই। কোন মৌলে সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন আছে? কোন মৌলে সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন আছে? আমরা যদি দেখি, কোবাল্ট কত আমাদের? আয়রন কোবাল্ট 27টা, আয়রন 26, ম্যাঙ্গানিজ কত? ক্রোমিয়াম হচ্ছে 24, ম্যাঙ্গানিজ কত? 25, 24 25 26 27। সো আমরা জানি এইখানে কি হবে? 3d5 সব শেষে, এটা কি হবে? 3d6, এটা কি হবে? 3d7। সো স্বভাবতই অনেকেই বলবে হচ্ছে এইখানে 5টা অযুগ্ম ইলেকট্রন আছে, বাট একটু আগে আমরা ক্রোমিয়ামে দেখছি 4s1 3d5, অর্থাৎ এখানে 6টা অযুগ্ম ইলেকট্রন আছে। সো ক্রোমিয়ামে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি। ক্রোমিয়ামে কি আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি। তোমরা একটু শেয়ার দিয়ে দাও ফ্রেন্ডদেরকে, তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার দিয়ে দাও। আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই ক্লাস করছো। তোমরা 1000 জন স্টার্ট করছিলে, এখনো 900 জন ধৈর্য ধরে বসে আসো। আই এম প্রাউড অফ ইউ, কারণ তোমরা এতটা ডেডিকেটেড। আমি লাইফে খুব কম পার্সন দেখছি, ইভেন কি এই এএসজি গ্রুপের বাচ্চারা অনেক হাইলি ডেডিকেটেড। তোমরা শুরুতে যে কয়জন ক্লাস শুরু করো, তোমরা আসোই পড়ালেখা করার জন্য। এই বাচ্চাদের পড়ায় আমি আসলেই অনেক মজা পাই। ইউ গাইজ আর অসম। পরেরটা দেখি, রেখা বর্ণালীর মাধ্যমে কি করা হয়? আমরা দেখি, জালটাকে শনাক্ত করা হয় না। জালটাকে তো আমরা ইউভি রের মাধ্যমে বা অতিবেগুনি রশ্মির মাধ্যমে শনাক্ত করি। রোগ নির্ণয় করা হয় না। রোগ নির্ণয় তো আমরা এমআরআই এর মাধ্যমে নির্ণয় করি। আচ্ছা, মূলক তো আমরা হচ্ছে স্পেকট্রোস্কোপের মাধ্যমে ব্যবহার করি। বাট মৌল শনাক্ত করা হয়, মনে রাখবা সবসময়, রেখা বর্ণালীর মাধ্যমে কি শনাক্ত করা হয়? মৌল শনাক্ত করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট, রেখা বর্ণালীর মাধ্যমে কি শনাক্ত করা হয়? মৌল শনাক্ত করা হয়। এখানে কিন্তু আমরা একটা এমসিকিউর ভিতরে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছি। সো সবাই একটু মাথায় রেখো। তারপর দেখো, ইলেকট্রন কোন স্থানান্তরের মাধ্যমে বামার সিরিজের তৃতীয় রেখার উৎপন্ন হবে? দেখো যখনই বলবে এইরকম তৃতীয় রেখা, দ্বিতীয় রেখা, এবং এইখানে কি বলছে? বামার সিরিজ। দেখো দুইটা ইনফরমেশন আছে তোমাকে সলভ করার জন্য। একটা বলছে বামার সিরিজ, আর একটা বলছে তৃতীয় রেখা। আচ্ছা, বামার সিরিজ মানে কি? n = 2,
মানে কি এটা হচ্ছে মনে করো n2 আর n1টা তাহলে কি পাবা, n1টা কি পাবা মানে যেখান থেকে আসছে 2 এর সাথে 3 যোগ করে দাও তাহলে n1 পাবা 5, অর্থাৎ 5 থেকে যদি 2 তে আসে তাহলে বামার সিরিজের তৃতীয় রেখা, কারণ কি 3টা লাইন তৈরি হবে। সো তাহলে এখানে 5 থেকে 2 আসছে অপশনে সি নাম্বারটা। আচ্ছা তাহলে এইগুলোর ক্ষেত্রে ভাই কি বলে আর কি একটু বোঝার চেষ্টা করো আর কি। এই n = 6 থেকে যখন 3 তে আসবে এই লাইনটা এমন হবে প্যাস্টেন সিরিজের তৃতীয় রেখা। যদি প্রশ্ন করতো প্যাস্টেন সিরিজের তৃতীয় রেখা কোনটা, কার প্যাস্টেন সিরিজের তৃতীয় রেখা কোনটা, তখন n = 6 থেকে 3 দিতা। আর এই 4 থেকে 2 তে আসা মানে কি, 2 মানে কি বামার, 2 এর সাথে 2 যোগ করলে এটা মানে কি এটা হচ্ছে বামার সিরিজের দ্বিতীয় রেখা, বামার সিরিজের দ্বিতীয় রেখা বা দ্বিতীয় রেখা তৈরি হবে। 4 থেকে 1 মানে লাইম্যান সিরিজ, এটাকে বলা হবে লাইম্যান সিরিজের তৃতীয় রেখা। বুঝতে পারছো? মানে হচ্ছে তুমি ছোটটার সাথে যা যোগ করে যত যোগ করে উপরেরটা পাবা সেটাই হবে তোমার উত্তর। তো আমাদের যেহেতু বলছে বামার সিরিজের তৃতীয় রেখা, বামার সিরিজ মানে কি আমরা জানি 2, আর হচ্ছে তৃতীয় রেখা মানে কি বামার সিরিজের সাথে 3 যোগ করলে যেটা হবে ওইটা থেকে আসছে। তাহলে n = 5 থেকে n = 2 তে আসছে। এই জিনিসটা একেবারে ইজি পিজি লেমস কুইজি। তারপর দেখো হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? দৃশ্যমান অঞ্চল একটু বোঝার চেষ্টা করো। তা আমরা জানি, একটু দেখো লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট ফুন্ড, তাই না? ব্র্যাকেট ফুন্ড। লাইম্যান কি অতি বেগুনি রশ্মি, বামার কি দৃশ্যমান, একটু মাথায় রাখো বামার কি দৃশ্যমান, আর বাকি যা কিছু আসবা সব কিছু অবলোহিত, এর উপরে যতগুলো যাবে অবলোহিত মানে আইআর, অবলোহিত মানে কি আইআর, আর ইউভি মানে কি আলট্রাভায়োলেট, অতি বেগুনি। সো আমরা বলতে পারি আমাদের দৃশ্যমান অঞ্চল বামার সিরিজ, দৃশ্যমান অঞ্চল কি বামার সিরিজ। আচ্ছা আরেকটা দেখি আর কি, নিউ বার, ঠিক আছে, নিউ বার RH 1/n1² - 1/n2²। আচ্ছা রিডবার্গ ধ্রুবকের সূত্রটা দেওয়া আছে সমীকরণে। প্যাস্টেন সিরিজের জন্য n2 এর ন্যূনতম মান কত? ন্যূনতম, এই দেখো যখনই প্রশ্ন আসবে ন্যূনতম কথাটা আসবে, ন্যূনতম, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক বাচ্চা কাচ্চা ধরতে পারে না, প্যাস্টেন সিরিজের ন্যূনতম মানে যে সিরিজের জন্য ন্যূনতম বলবে ঠিক তার উপরের লেখা। যেমন প্যাস্টেন সিরিজের জন্য n এর মান কত 3 সর্বনিম্ন, 3 এর উপরেরটা কত 4, সেটাই হবে তার ন্যূনতম রেখা। আমি আবারও বলতেছি, মানে যখনই ন্যূনতম মান চাবে ঠিক তার উপরের রেখাটা। প্যাস্টেন সিরিজ মানে কি n = 3, 3 এর উপরের রেখা কত 4, বোঝা গেছে? যদি বামার সিরিজের ন্যূনতম রেখা বলে তোমাকে যদি বলে বামার সিরিজের ন্যূনতম রেখা, বামার সিরিজ মানে কি n = 2, 2 এর উপরের রেখাটা কত 3, বুঝা গেছে? যদি বলে লাইম্যান সিরিজের ন্যূনতম রেখা তাহলে কি হবে, লাইম্যান সিরিজ কত 1, 1 এর উপরের রেখাটা কি 2, তাহলে ন্যূনতম রেখা কত হবে 2। আমরা অপশনগুলো দেখি, আমাদের এখানে প্যাস্টেন সিরিজের ন্যূনতম রেখা, তাহলে 3 এর উপরেরটা কত হবে 4, প্যাস্টেন সিরিজের ন্যূনতম রেখাটা কি হবে আমাদের 4 আসবে। প্যাস্টেন সিরিজের ন্যূনতম রেখা কি আসবে ভাইয়া 4 আসবে। সবাই কি ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু বইলো আর কি। ওকে নাইস, তোমরা একটু শেয়ার দিয়ে দাও, এখন একটু শেয়ার দিয়ে দাও, যেহেতু ফ্রেন্ডরা একটু কমে গেছে, আরও কিছু ফ্রেন্ড আনো আর কি, শেয়ার দিয়ে দাও আর কি। ওকে, হাইড্রোজেন বর্ণালীর কোন অঞ্চলে ব্র্যাকেট সিরিজের উদ্ভব হয়? কোন অঞ্চলে ব্র্যাকেট সিরিজের? তো আমরা জানি লাইম্যান n = 1, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, তাই না? বামারের পরে যা কিছু আছে সব কিছু কি অবলোহিত, বামারের পরে সব কিছু কি আছে অবলোহিত। আচ্ছা লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে এর তরঙ্গ সংখ্যা কত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যাংস্ট্রম মানে কি 7000 × 10⁻⁻10 মিটার, একটু খেয়াল করো 10⁻⁻10 মিটার। তো এটা কি তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা দিয়ে দিচ্ছে। তো তরঙ্গ সংখ্যা মানে কি, তরঙ্গ সংখ্যা হচ্ছে 1/λ, 1/λ। সো 1/, আমরা কি করব 7000 × 10⁻⁻10, যা আসে রেজাল্ট তা বসায় দিবা, বোঝা গেছে? রেজাল্ট যা আসে তা বসায় দিবা, পারবা না এইটুকু ক্যালকুলেশন করতে, রেজাল্ট যা আসে বসায় দিবা। পরেরটায় আসি, আমরা যদি দেখি 40 নাম্বারটা, এত হার্টজ, এটা কি কম্পাঙ্ক তাই না? এত হার্টজ কম্পাঙ্ক। একটি ফোটনের শক্তি কত? শক্তি, যখনই শক্তি চাবে তুমি কোন সূত্র ইউজ করবা? E = h নিউ। তো h কি? h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, একটু খেয়াল করো, h কি প্লাঙ্কের ধ্রুবক, নিউ কি কম্পাঙ্ক দেওয়া আছে, নিউ এর মান দেওয়া আছে,
প্লাঙ্কের ধ্রুবক জানি 6.634, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত, 10 টু দি পাওয়ার মাইনাস 34 মনে হয়, ঠিক আছে, ইন্টু কম্পাঙ্ক বসায় দিবা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 14, রেজাল্ট ক্যালকুলেশন করবা, যা আসে তাই। বোঝা গেছে? এই সিলি জিনিসগুলো আমি আর করতেছি না, এই ক্যালকুলেটর দিয়ে তুমি পারবা। তারপর দেখো 150 গ্রাম, ও এটা তো করছি আমরা। আচ্ছা, এই অঙ্কটা আবার করাই দিই, দেখি সবাই পারো কিনা, এটা নিজেরা উত্তর দিবা। 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবের দ্রাব্যতা কত? এটা আমি করাবো না, সবাই অ্যান্সার দাও। এইটার অ্যান্সারটা সবাই দাও, এইটার অ্যান্সারটা সবাই দাও, এইটার অ্যান্সারটা সবাই দাও। কত হবে? যদি বুঝে থাকো তোমরা দ্রাব্যতার ম্যাথগুলো, তাহলে এটা পারবা। সবাই একটু বলো, সবাই একটু বলো। সবাই একটু বলো, সবাই একটু বলো, সবাই একটু বলো। সিয়াম আহমেদ 50 হবে, কৃষ্ণ সিংহা 50, আয়াত ভুল করছোস, ঠিক আছে, লেলিন সি, ওকে, আবিদ 50, লিফায়েত সি, আচ্ছা, নওশিন 50, সাদমান, নাইস গাইস, নাইস, ইয়েস, তোমরা বুঝতে পারছো। দেখো কি বলছে, 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ বলছে। আমার সূত্র কি? দ্রব ডিভাইডেড বাই দ্রাবক। দ্রব কত? 50, মানে দ্রবটা উপরে বসবে। দ্রাবক কত হবে? 100 থেকে 50 বাদ দিবা, 50 ইন্টু কত? 100, তাই না? দ্রব ডিভাইডেড বাই, দ্রবীভূত থাকলে ওই দ্রবের দ্রাব্যতা কত? আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, 150 থেকে 50 বাদ দিলে কত থাকে? 100। সো উত্তর কত হবে? 50, ঠিক আছে, উত্তর কত হবে? 50। দ্রাব্যতা কত? 50, একেবারে সিলি ম্যাটার। ওকে, পরেরটাই যাই। এগুলো আমরা করাইছি, এখন এই পেজ থেকে দেখো, ম্যাগনেসিয়াম ফসফেটের দ্রাব্যতা গুণাঙ্ক কোনটি? ম্যাগনেসিয়াম ফসফেট, ওকে, দেখি তো দেখা যায় কিনা। আচ্ছা, ও একটা জিনিস প্রশ্ন মিসিং গেছে এটার আগে, সময়ন প্রভাবটা এই জায়গাটায় দেখো, একটু জুম ইন করে দেখায় দেই। আরে বেটা যাইস না, একটু জুম কথা না শুনলে কেমনটা লাগে? ওকে, কথা শুনে না, আসলে হচ্ছে নিজে হাতে লেখা পিডিএফ বানাইছি তো। আচ্ছা, যাই হোক, যেমনি আছে অমনি। সময়ন প্রভাব, এটা কি বলছে? সময়ন প্রভাব বিদ্যমান কোনটায়? মনে রাখবা, যখনই সময়ন প্রভাবের কথা জিজ্ঞেস করবে তুমি ক্যাটায়ন মিলাবা। ক্যাটায়ন মানে কোন দুইটার ক্যাটায়ন মিলে যাচ্ছে। আমার সাথে লেখো, সময়ন প্রভাবের কথাই যখন আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যখনই সময়ন প্রভাবের ম্যাটারটা আসবে তখন কিন্তু ক্যাটায়ন মাথায় নিয়ে আসবা। ক্যাটায়ন, বুঝে গেছে? ক্যাটায়নটা নিয়ে আসবা। সো সময়ন প্রভাব বিদ্যমান কোনটা? দেখো কার ক্যাটায়ন সেম, একটু বোঝার চেষ্টা করো। এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন দেখো, এটাও H+ এবং S2-, এটাও কি H+, Cl-, ক্যাটায়ন সেম, উত্তর এইটা। দেখো আর কারো ক্যাটায়ন মিলে না, দেখো সোডিয়াম প্লাস CH3-, ক্যাটায়ন মিলে না, ক্যালসিয়াম C6H5, দেখো এখানে ক্যাটায়ন মিলে না। সো যার ক্যাটায়ন মিলে যাবে তারাই কি সময়ন প্রভাব বিদ্যমান। বুঝে গেছে? আমার মাথায় দাও, যাদের ক্যাটায়ন মিলে যাবে তারাই সময়ন প্রভাব দেখাবে। আসো পরেরটায় দেখি, ম্যাগনেসিয়াম ফসফেটের দ্রাব্যতা গুণাঙ্ক কোনটি? আচ্ছা, ম্যাগনেসিয়াম ফসফেটের দ্রাব্যতা গুণাঙ্ক একটু বোঝার চেষ্টা করো, মানে হচ্ছে KSP চাইছে বা দ্রাব্যতা গুণফল চাইছে। এখন ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম PO4 ফসফেট, এখন ফসফেট জানি আমরা 3-, তাহলে এখানে 3 বসবে, ম্যাগনেসিয়াম 2+2 বসবে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত। এখন আমরা জানি KSP, একটু বোঝার চেষ্টা করো আর কি, অনেকে এটা ওই ইয়ার সাথে, ঘনমাত্রার সাথে প্যাচ লাগায় ফেলাও, মানে হচ্ছে রাসায়নিক পরিবর্তনের সাথে KPKCর সাথে প্যাচ লাগায় ফেলাও, বাট জিনিসটা প্যাচ লাগানো যাবে না। একটু বোঝার চেষ্টা করো, এই যে ম্যাগনেসিয়াম কি 2+ না, এটার ঘনমাত্রাটা নিবা। ফসফেট কত? 3- না, PO4 3-, এটা নিবা। এখন ঘাতের বেলায় বা পাওয়ারের বেলায় কি করবা? ম্যাগনেসিয়ামের পাশে কত ছিল? 3 ছিল না, এটা 3 দিয়ে দিবা। আর ফসফেটের পাশে কত ছিল? 2 ছিল না, 2টা পাওয়ারে চলে যাবে। বুঝা গেছে? মানে আমরা যে ভুলটা করি, ম্যাগনেসিয়াম 2+, এই কারণে স্কোয়ার দিয়ে দেয় অনেকে ভুলবশত, বা ফসফেট 3-, তাই কিউব দিয়ে দেয়, বাট এরকম না। মানে যার পাশে যত গুণ আছে ওইটাই মাথায় দিবা। ম্যাগনেসিয়াম 2+ এর সাথে 3 গুণ আছে, 3 মাথায় দিবা। ফসফেটের সাথে 3- আছে, এইটাই স্কোয়ার দিবা। তাহলে দেখো এই যে সি নাম্বার অপশনটা, সি না, এটা হচ্ছে ডি নাম্বার অপশনটা সঠিক। উত্তর কত? ডি। বুঝে গেছে? তারপর দেখো X2Y3 লবণের দ্রাব্যতা গুণফলের একক কত? যখন এরকম কিছু দিয়ে দিবে আর কি, তুমি কি করবা? মোল পার লিটারের সাথে, দেখো শর্টকাট টেকনিক, দেখো
এই 2 আর 3 যোগ করলে কত হয় 5 না, এই পাওয়ারটা বসায় দিবা। মানে এদের যে সংখ্যাগুলো থাকবে, যেমন এইখানেও 3 আর 2 কত 5 না, এদেরও সেম হবে। সো এই 2 আর 3 কত 5 না, এই 5টা পাওয়ারে বসায় দিবা। তাহলে কি হবে মোল টু দি পাওয়ার 5 লিটার মাইনাস 5। তাহলে মোল টু দি পাওয়ার 5 লিটার মাইনাস 5 কই আছে, এ নাম্বার অপশনটা, উত্তর কত এ। বুঝে গেছে? মোল টু দি পাওয়ার 5 লিটার মাইনাস 5, লিটার মাইনাস 5। এই সবার কি ভালো লাগতেছে, ক্লিয়ার নাকি? অলরেডি আমরা 1.5 ঘন্টার মতো ক্লাস করে ফেলতেছি। আমরা হচ্ছে 46 নম্বর প্রশ্নে এসে পড়ছি। আমাদের আর 3টা প্রশ্ন আছে, আমরা টোটাল 50টা প্রশ্ন পড়ব। পরেরটাই দেখি আর কি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত হলে, মানে হচ্ছে কেএসপির মান দিয়ে দিচ্ছে, একটু বোঝার চেষ্টা করো। কেএসপি দিয়ে দিচ্ছে, দ্রাব্যতা কত এস চাইছে। সো একটু বোঝার চেষ্টা করো এখানে কিভাবে করবা। কেএসপি মানে তুমি আগে একদম র ভাবে করবা, র ভাবে একটু বোঝার চেষ্টা করো। কেএসপি ইকুয়াল টু কি হবে, এটাকে যদি এস ধরো, দেখো ক্যালসিয়াম 2 প্লাস OH মাইনাস, ঠিক আছে? তো 2OH মাইনাস কত হবে 2OH মাইনাস। ওকে ফাইন, কোনো ঝামেলা নাই। এখন আমরা যে কাজটা করবো আর কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেহেতু, একটু বোঝার চেষ্টা করো। ক্যালসিয়াম 2 প্লাস আর OH মাইনাস, আমরা যে কাজটা করবো, ইনশাআল্লাহ মেজাজটা মাঝে মাঝে এত গরম হয়। ক্যালসিয়াম 2 প্লাস আর OH মাইনাস, একটু বোঝার চেষ্টা করো। ক্যালসিয়াম 2 প্লাস ঘনমাত্রা দিয়ে দিচ্ছি, 2OH মাইনাস দিয়ে দিচ্ছি। এখন ক্যালসিয়ামের মাথায়, ক্যালসিয়ামের পাশে কোনো চার্জ নেই, OH এর মাথায় স্কোয়ার, এটা দিয়ে দিচ্ছি। ক্যালসিয়াম 2 প্লাস কেউ এস ধরবা, এটারে কি ধরবা 2s ধরবা হোল স্কোয়ার। তাহলে আমাদের কি হবে আলটিমেটলি 4s কিউব হয়ে যাবে, 4s কিউব। তাহলে কেএসপি ইকুয়াল টু কি লিখতে পারো 4s কিউব। এখন আমাদের কেএসপির মানটা দিয়ে দিচ্ছে, কেএসপির মানটা দিয়ে দিচ্ছে 4.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। একটু খেয়াল করো, 4.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। ওকে, কেএসপি ইকুয়াল টু 4s কিউব আমরা বের করছি। সো এইখান থেকে তুমি এস বের করবা, এটা আগে 4 ভাগ করবা, তারপরে 3 রুট করলেই তুমি কি পেয়ে যাবা এস পেয়ে যাবা। ক্যালকুলেটর দিয়ে করার পরে যেটা রেজাল্ট আসে সেইটাই দিবা আর কি, সেইটাই রেজাল্ট দিবা। আচ্ছা এই তোমরা কেউ আবার অন্য মাইন্ডে নিও না, ভাইরালও করো না ভাই, মুখ দিয়ে ভাইরাল গেছে, ঠিক আছে? আমরাও তো দিন শেষে মানুষ, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, নিজেদের একটা ভাষা আছে। তোমাদের সামনে যতটা সম্ভব আমরা শালীনতা বজায় রাখি, কারণ তোমাদের সামনে গার্জিয়ানরা থাকে, তারপর হচ্ছে তোমাদের বড় ভাই বোনরা পাশে থাকে। সো এই জিনিসটা আই এম সরি, হ্যাঁ আই এম সরি, এই জিনিসটা মাথায় রেখো না, হ্যাঁ? ওকে ওকে আমরা সামনে যাই, যা রেজাল্ট আসবে বসায় দিবা। পরেরটাই যাই আর কি। নিচের কোনটি জলীয় দ্রবণ কি বলছে বর্ণহীন, নিচের কোনটি জলীয় দ্রবণ বর্ণহীন। মনে রাখবা জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম যেখানে থাকবে, জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম যেখানে থাকবে সেটাই বর্ণহীন। জলীয় দ্রবণ থাকুক, রঙিন যৌগ বা জটিল যৌগ গঠন করে কিনা, কিছুই গঠন করে না, বুঝতে পারছো? এটা মেইনলি হচ্ছে অবস্থান্তর ধাতুর কনসেপ্ট, অবস্থার কনসেপ্ট। আচ্ছা আসো পরেরটাই যদি দেখি, কোন আয়ন শনাক্তকরণে নেসলার বিকারক ব্যবহৃত হয়। মনে রাখবা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে নেসলার বিকারক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই অনেক বেশি আসে। আচ্ছা, এবং এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পটাশিয়াম ফেরোসায়ানাইড বিকারক দ্বারা নিচের কোন আয়নগুলো শনাক্ত করা যায়। কপারও যায়, জিঙ্কও যায়, আয়রনও যায়, সবগুলো। দ্যাটস অল ফর টুডে। কেউ যায়ও না, তোমাদের সাথে একটু কথা আছে। আমরা আলহামদুলিল্লাহ আজকে তো মিস যায় নাই, 50টায় শেষ করতে পারছি। 1.5 ঘন্টা সময় তোমরা যারা দিচ্ছ সবাইকে অনেক ধন্যবাদ। বাট তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, যেটা ভাইয়ারা কিন্তু হচ্ছে তোমাদের জন্য ভার্সিটি প্রোগ্রাম নিয়ে আসতেছি। মেইনলি হচ্ছে তত্ত্বাবধান করব আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি। সাথে হচ্ছে ভার্সিটির সাথে আমরা মেডিকেল বায়োলজিটা আনতেছি, যেটা হচ্ছে শুভ্র ভাইয়া তোমাদেরকে ক্লাসগুলো করাবে আর কি। সো আমরা কেন এরকম প্ল্যান করছি, ভার্সিটি প্লাস মেডিকেল বায়োলজি কেন, যেন হচ্ছে তোমার মেডিকেলও হয়ে যায়, ভার্সিটিতেও হয়ে যায়। এবং আমরা যে ভার্সিটির লেকচারগুলো দিব তার সাথে মেডিকেলের কিছু এক্সট্রা ইনফরমেশন এড হইলে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রি মেডিকেলের জন্য হয়ে যাবে। সো আমরা ওইভাবে আমাদের লেকচারগুলো গুছাইছি, বুঝতে পারছো? তোমার মেডিকেলের জন্য আলাদা কোনো কোচিং করার দরকার নেই, তুমি শুভ্র ভাইয়ের কাছে মেডিকেল বায়োলজিটা স্পেশালভাবে পড়তে পারবা। এবং এক প্যাকেজের ভিতরেই, তোমার যে আলাদা আলাদা ভর্তি হইতে হবে এমন না, একটা প্যাকেজের ভিতরেই। এবং আমরা হচ্ছে খুবই একটা সীমিত মূল্য ধরবো, যেন হচ্ছে সবার জন্য অ্যাফোর্ডেবল হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট আমরা অ্যারাউন্ড 3K এর মধ্যে শেষ করে দিব।
এর বেশি 1 টাকাও গুনতে হবে না, 3কেও মনে হয় গুনতে হবে না, 2999 টাকা গুনতে হইতে পারে তোমাদের। সো কোর্সটা হয়তো বা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই লঞ্চ হয়ে যাবে এবং জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হবে। সো তোমরা এই কোর্সে কী কী পেতে যাচ্ছ আর কি, সবচেয়ে বড় কথা হচ্ছে বেস্ট ইনস্ট্রাক্টর পাবা তোমরা, এবং হচ্ছে আমি বাছাইকৃতভাবে, আমি তো কেমিস্ট্রিতে আছি, শুভ্র ভাই বায়োলজিতে আছে, ম্যাথের জন্য অলরেডি আমরা কনক শ্রাবণ ভাইয়াকে অ্যাসাইন করেছি। তোমরা অনেকে যারা হচ্ছে অফলাইনের কিছু বস টিচার আছে তোমরা জানো। সো কনক শ্রাবণ ভাইয়া অফলাইনের একজন বস টিচার, প্রায় 8 বছর ধরে পড়াচ্ছে, উদ্ভাসে পড়াচ্ছে। আমার চ্যানেলেও ভাইয়ার কিছু শর্টকাট টেকনিকের ভিডিও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, বা আমি ভাইয়ারকে রিকোয়েস্ট করবো না তোমাদের জন্য 1-2টা যেন ক্লাস নেয়। এবং হচ্ছে আমরা ফিজিক্সের জন্য বেস্ট অফ দ্য বেস্ট টিচার অ্যাসাইন করতেছি, 3-4 জনের সাথে কথা বলতেছি, যে আমাদের স্টুডেন্টদের জন্য সর্বোচ্চটা দিতে প্রস্তুত সে নিবে। এছাড়া ফিজিক্সে অপার ভাই চিন্ময় দা হচ্ছে তোমাদেরকে গাইড করবে কি কি পড়া লাগবে না করবে। অপার ভাই চিন্ময় দা সরাসরি মনে করো তারা হয়তো বা 1-2টা ক্লাস নেবে, বাট সরাসরি তারা গাইড করবে আর কি, কারণ তারা ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচটা নিয়ে বেশি মনোযোগ দিচ্ছে। কারণ হচ্ছে তোমরা জানো, দেখবে হচ্ছে অপার ভাইয়ের ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমাকে পাবো না, একটা মানুষ সব দিক দিয়ে ভালো এফোর্ট দিতে পারে না। সো আমরা এইভাবেই প্ল্যান করতেছি যেন তোমরা 100% পাও, তোমরা 100% পাও। আমরা আরও তোমাদেরকে কী কী দিব, আমরা তোমাদেরকে হচ্ছে ফিজিক্সের জন্য যেটা অন্য কোচিংগুলো দেয় না, ফর্মুলা বুক দিব, ম্যাথের জন্য ফর্মুলা বুক দিব। এছাড়া আমরা যে কাজটা করব, স্পেশাল শর্টকাট বুক দিব, এবং আমাদের ডেইলি লেকচার নোট তো থাকবেই তোমাদের জন্য, ডেইলি লেকচার নোট থাকবে আর কি। তোমাদের জন্য ডেইলি এক্সাম থাকবে, এক্সামের হচ্ছে তোমাদের সলভ শিট ডেইলি হবে, এবং তুমি এক্সাম দেওয়ার সাথে সাথে তুমি তোমার পজিশনটা সাথে সাথে দেখতে পারবা আর কি। এবং তোমার জন্য আমরা হচ্ছে প্রতি সপ্তাহে 4টা ক্লাস পর পর একটা অ্যাসেসমেন্ট টেস্ট রাখবো, মানে তুমি ঢাবিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরীক্ষা দিবা ওই প্যাটার্নের আলোকে তুমি প্রত্যেক সপ্তাহে একটা করে ডেমো টেস্ট দিবা আর কি, বুঝে গেছে? এবং আমাদের প্রশ্নগুলো এরকম থাকবে, তুমি হচ্ছে অনলাইন ভার্সনও দিতে পারবা, প্রিন্টেড ভার্সনও দিতে পারবা, আমরা সব কিছুর PDF কপি তোমাকে প্রোভাইড করব। সো এই হাজারো ফিচার নিয়ে আমরা আসতেছি সামনে ইনশাল্লাহ। আমরা এই প্রোগ্রামটার নাম দিয়েছি হচ্ছে ভার্সিটি অ্যান্ড মেডিকেল স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম, নট এ কোর্স। এটা প্রাইভেট প্রোগ্রাম, মানে হচ্ছে প্রাইভেটে তুমি একটা ভাইয়ের কাছে যেভাবে পড়তা আমরা ঠিক সেইভাবে তোমাকে সাপোর্ট দেবো। সো প্রাইভেট আর কোর্সের পার্থক্যটা তো তুমি বুঝতে পারছো? প্রাইভেট মানে তোমার জন্য যতগুলা ক্লাস লাগে, আমাদের ক্লাস সংখ্যা লিমিট থাকবে না, 150টা 160টা 120টা যে কয়টা লাগে, মানে তোমাকে একদম 100-এ 100 দেওয়ার জন্য আমরা সব কিছু ট্রাই করব। সো তোমরা হচ্ছে আমাদের যে কোর্সটা আসতেছে ইনশাল্লাহ হচ্ছে তোমরা অপেক্ষা করো, বা হচ্ছে আমাদের কোর্সটায় জয়েন করো, এইটুকু তোমাদের। বা আমি কাউকে ফোর্স আপ করবো না, যার মনে হবে এই প্রাইভেট প্রোগ্রামটা আমার দরকার, আমি ঘরে বসেই ব্যাকআপ হিসেবে এই প্রাইভেট প্রোগ্রামটা রাখতে পারি ইনশাল্লাহ। এবং এটা প্রমাণিত যে আমরা যাদেরকে গাইড করছি তারা ভালো করছে। তোমরা গ্রুপেই ভিডিও দেখতে পারবা, তোমাদের জিম ভাইয়া ও হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 9ম হয়েছে, তোমাদের হচ্ছে মুনতাহা আপু হচ্ছে ইয়াতে রাজশাহীতে 18তম হয়েছে, ঢাবিতে আমাদের 134তম আছে। সো এরকম হাজারো স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট বছরের পর বছর আমাদের হাত ধরে পাবলিকিয়ান হচ্ছে। সো তুমি কেন বাদ রইবা, এইটুকু আমাদের হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদের সাথে তোমার ভার্সিটি জার্নিটা করো। সো কালকে কোন চ্যাপ্টার পড়বা তোমরা কাইন্ডলি পোলে ভোটটা দিয়ে দিও, কালকে কোন চ্যাপ্টারটা পড়বা আর কি। এবং হচ্ছে আরিশ আসছে, আমার ছেলেও আসছে, ছেলে মাত্র ঘুম থেকে উঠছে। আসলে হচ্ছে তোমাদেরকে সময় দিতে ওকে আর সময় দেওয়া হয় না, ওকে আনো, ও একটু সবাইকে হাই দিয়ে দাও বাবা, আসো সবাইকে একটু হাই দিয়ে দাও। ওর মা দিতে চায় না, ও নাকি সুন্দর ড্রেস আপ করে নাই। এই তো বাবা, এটার দিকে না, এই যে ক্যামেরাটার দিকে, আরে বোর্ড তো দেখবা তুমি, এই যে বাবা, একটা হাই দিয়ে দাও, তোমাদের ভাইয়া আপুরা দেখতেছে, একটা হাই দিয়ে দাও, বলো হাই দিয়ে দাও। হ্যাঁ বাবাকে দেখছো? হ্যাঁ হাই দিয়ে দাও। ওকে, মইনুলরাও একটু দেখো, যে আজকে হচ্ছে হিরো সাজতে গিয়ে জিরো হয়ে গেছে আর কি, সে হচ্ছে বাইক দিয়ে পড়ে গেছে আর কি। ওকে, তোমরা হচ্ছে সবার জন্য হচ্ছে শুভকামনা রইল ইনশাল্লাহ হচ্ছে আগামীকালকে আরেকটা শর্ট ক্লাস দেখাবে। ইয়েস বাবা, ইয়েস, তুমিও ক্লাস করবা, তুমিও কেমিস্ট হবা। হ্যাঁ, তুমি ফিজিক্সের মাস্টার হবা, দুইজনই যদি কেমিস্ট্রি হয় তাহলে তো ক্লাস লেগে যাবে আর কি। ওকে, হ্যাঁ বাবাকে মিস করতেছিল। হ্যাঁ আসতেছি, একটু ধরো, হ্যাঁ ওদেরকে বিদায় দিয়ে আসি, দুইজনে একসাথে বিদায় নিব। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, কালকে দেখা হবে, তোমরা পুলে ভোট করো,
কালকে কোন চ্যাপ্টার পড়বা, এবং আমি নোট এবং স্লাইড সব কিছুই দিয়ে দিব না, এবং কালকে ইউটিউবেও ক্লাসটা আপলোড হয়ে যাবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। দাও।